কি অবস্থা সবার? সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। ক্লিয়ার আছে স্যার। এই 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 কথা বললা কেন? দাদা ওকে, এখন ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের 12তম ক্লাসটা করব। আমরা গত ক্লাসে আপেক্ষিক আর্দ্রতার সূত্রটা শিখছিলাম। শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা কি, এই জিনিসটা আমরা খুব ভালো করে মাসুর ভাইয়ের ভুঁড়ির উদাহরণ দিয়ে বুঝছিলাম। তো আশা করি এই জিনিসগুলো তোমাদের মাথায় আছে, তোমরা বাসায় পড়ছো, লেকচার খাতাটা দেখছো। তা আজকে চলো আমরা দাদা কৌশিক নলের এই পার্টটা করাবে না? করাবো, সমস্যা নাই, কৌশিক নলের এই পার্টটা করাবো। তো চলো আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। তো চলো আমরা শুরু করে দিই। আমরা গত ক্লাসে যে সূত্রটা শিখছিলাম সেই সূত্রটা একটু মনে করি। আপেক্ষিক আর্দ্রতা আর এর যে সূত্রটা ছিল, আপেক্ষিক আর্দ্রতা আর এটা ইকুয়াল টু উপরে উপরে আমরা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ নিব, সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর অথবা চাপ অথবা ঘনত্ব নিব। আর নিচেও আমরা সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর অথবা চাপ অথবা ঘনত্ব নিব। তাহলে ভাইয়া পার্থক্য কোথায় থাকলো? পার্থক্য হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর উপরেরটা শিশিরাঙ্কে এবং নিচের সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর হচ্ছে বায়ুর তাপমাত্রায়। তাহলে উপরে হবে শিশিরাঙ্কে, ঠিক আছে, আর নিচে হচ্ছে বায়ুর তাপমাত্রায়, ঠিক আছে, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরটাই হচ্ছে বিদ্যমান জলীয় বাষ্পের ভর, শিশিরাঙ্ক হচ্ছে সেই তাপমাত্রা, ঠিক আছে। তাহলে সূত্রগুলো আমাদের এরকম ছিল যে আর ইকুয়াল টু ছোট এফ বাই বড় এফ গুণ 100%, এফ হচ্ছে চাপ, তারপরে ভর ভাগ ভর গুণ 100%, তারপরে ঘনত্ব ডিভাইডেড বাই ঘনত্ব গুণ 100%, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা সূত্রগুলো লিখছিলাম। তো চলো আজকে আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব, ঠিক আছে। তো প্রথম যে কোশ্চেনটা তুলে একটু ভাবো নাও। কোশ্চেনটা তোলার জন্য 1 মিনিট টাইম দিলাম। কোশ্চেনটা তোলার জন্য 1 মিনিট টাইম দিলাম। আর নেটে একটু প্রবলেম আজকে দিতে পারে, হ্যাঁ, আজকে একটু সমস্যা হয়তো নেটে হইতে পারে, তো এটা একটু ক্ষমাযোগ্য করে নিও। ভিডিও কোয়ালিটি অনেক খারাপ। হ্যাঁ, আজকে একটু ভিডিও কোয়ালিটি খারাপ হইতে পারে, বুঝছো, ভিডিওতে একটু সমস্যা হইতে পারে, তো এটা একটু মানায় নিও। তোলো প্রশ্নটা তোলে কি বলছে একটু ভাবার চেষ্টা করো। তাহলে আমাদের বসে কোনো একদিন শিশিরাঙ্ক হচ্ছে 8.5 ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর তাপমাত্রা হচ্ছে 18.4 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতাটা আমাদের বের করতে হবে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আর সমান সমান ছোট এফ ডিভাইডেড বাই বড় এফ। ছোট এফ হচ্ছে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর বড় হাতের এফ হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এখন আমাদের একটা ছক দেওয়া আছে। ছকটা কি? তাপমাত্রা এবং ওই তাপমাত্রায় এটা হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এই তাপমাত্রা এবং এই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হচ্ছে এটা। দেখো, তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 8.04। তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা বাড়ছে, তাহলে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বাড়বে, জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বাড়লে চাপ বাড়বে।
দেখো তাই হয়েছে, চাপটা বাড়ছে। ওটা 8.04 ছিল, এটা 8.61 হয়েছে। তাপমাত্রা আরো বাড়ছে 18 ডিগ্রি সেলসিয়াস, দেখো চাপ আরো বাড়া হয়েছে, এটা 15.46 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হচ্ছে 16.34 ডিগ্রি সেলসিয়াস, 3.4 মিলিমিটার মার্কারি। তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বাড়ছে। তাহলে এটা কি দেওয়া আছে? এই যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এটা কি দেওয়া আছে? এটা আসলে ধারণ ক্ষমতাটা দেওয়া আছে। অনেকে বলতে পারে ভাই ভর তো দেওয়া নাই, চাপ দেওয়া আছে। ভর দেওয়া থাকতে হবে এমন কোনো কথা নাই, চাপ দেওয়া আছে। যত বেশি জলীয় বাষ্পের ভর তত বেশি প্রেসার, তত বেশি চাপ। তাহলে এটা আমাদের আসলে কি দেওয়া আছে? ধারণ ক্ষমতা দেওয়া আছে। অনেকে বলতে ভাই আপনি বুঝলেন কেমনে এটা ধারণ ক্ষমতা? এটা তো বিদ্যমান জলীয় বাষ্পের চাপও হইতে পারে। ভাই বিদ্যমান জলীয় বাষ্পের চাপ হইলে তো একই হইতো, তাপমাত্রা বৃদ্ধি পাইলে ধারণ ক্ষমতাটা বাড়ে। মাসুর ভাইয়ের উদাহরণ চিন্তা করো, মাসুর কি তাপমাত্রা যখন বাড়ে তখন মাসুর বেশি খাইতে পারে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাইলে ধারণ ক্ষমতা বাড়ছে, তাহলে এটা অবশ্যই ধারণ ক্ষমতাটা দেওয়া আছে। যদি বিদ্যমান জলীয় বাষ্পের চাপটা দেওয়া থাকতো তাহলে তো ভাই একই থাকতো সবগুলা। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে, এটা হচ্ছে ধারণ ক্ষমতা, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে ওই তাপমাত্রায়। সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া আছে। অনেক সময় ছক করে নাও দেওয়া থাকতে পারে, একেবারে ডিরেক্ট একটা লাইনে লেখা থাকতে পারে 8 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াস, 18 ডিগ্রি সেলসিয়াস এবং 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে এত 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 ও এত, এভাবে বলে দেওয়া থাকতে পারে। তা আমি ছক করে দিছি যাতে দেখতে সুন্দর লাগে আর কি। এবার আসো আমাদের বের করতে হবে আপেক্ষিক আর্দ্রতা। ভাই আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ গুণ 100%। ছোট হাতের এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, বড় হাতের এফ হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, জলীয় বাষ্প চাপ, যেহেতু চাপ দেওয়া আছে চাপ দিয়ে লিখবো। নিচে হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। ঠিক আছে, আচ্ছা বায়ুর তাপমাত্রা কত? 18.4 ডিগ্রি সেলসিয়াস। 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে 19-এ দেওয়া আছে। আমার লাগবে 18.4-এ, সেটা তো দেওয়া নাই। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, শিশিরাঙ্ক 8.5, 8-এ দেওয়া আছে, 9-এ দেওয়া আছে। আমার লাগবে 8.5-এ, 8.5-এ তো দেওয়া নাই। তাহলে কি করব ভাই? বুদ্ধি খাটাবো, কমন সেন্স খাটাবো। আমার 8 দেওয়া আছে, 9 দেওয়া আছে, তাহলে এই তথ্য থেকে, এই দুইটা তথ্য থেকে আমার 8.5 ডিগ্রির জন্য বের করে নিতে হবে। 18 দেওয়া আছে, 19 ডিগ্রি সেলসিয়াসের দেওয়া আছে, এই দুইটা তথ্য থেকে 18.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত বের করে নিতে হবে। ঠিক আছে, এবার কিভাবে বের করা যায়? ঐকিক নিয়মে বের করা যায়। ঠিক আছে, কিভাবে? ঐকিক নিয়মে বের করব। চলো তো দেখি, করি। আচ্ছা 9 থেকে 8 বিয়োগ দাও, 9 বিয়োগ 8 বা কয় ডিগ্রি? 9 থেকে 8 বিয়োগ দিলে 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত জলীয় বাষ্পের পরিবর্তন, জলীয় বাষ্পচাপের পরিবর্তন কত? তাপমাত্রা 1 ডিগ্রি পরিবর্তনে 9 আর 8-এর পার্থক্য 5 এর জন্য দরকার। 0.5 এর জন্য বের করব, 8 ডিগ্রির জন্য তো দেওয়াই আছে, ওই 0.5 এর জন্যটা 8 ডিগ্রির যে চাপটা দেওয়া আছে তার সাথে যোগ করে দেব, যোগ করে দিলে 8.5 পেয়ে যাব। তাহলে অতএব 8.5 মাইনাস 8 বা 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তন বা বৃদ্ধি। তাহলে এটা হচ্ছে 8.61 মাইনাস 8.04 ইন্টু ঐকিক নিয়ম 0.5। তাহলে ভাই দেখি কত আসে এখান থেকে। 8.61 মাইনাস 8.04 গুণ 0.5, 0.285 এত মিলিমিটার মার্কারি চাপ। বুঝতে পারছো? তাহলে অতএব 8.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা শিশিরাঙ্কে তাই না? তাহলে 8.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ ছোট হাতের এফ
ঠিক আছে, সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ ছোট হাতের এফ 8.5 এর জন্য, ভাই 8 এর জন্য কত, 8.04। তাহলে আমি 8 এর জন্য নিলাম, 0.5 এর জন্য লাগবে, তাহলে 0.5 এর জন্য এইটা, তাহলে 0.285, 0.285, তাহলে 8.04, 0.285, 8.04 প্লাস 0.285, তাহলে 8.325 এত মিলিমিটার মার্কারি। কি এই কথা বুঝছো? তাহলে ছোট হাতের এফ এর মানটা পেয়ে গেছি। এবার 18.4 এর জন্য লাগবে, 18 আর 19 এর জন্য আছে, তাহলে 18.4 এর জন্য লাগবে। তাহলে সেম একইভাবে 19 বিয়োগ 18 বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তন। বুঝছো, এই বাংলা কথা তো লিখছি, একবার লিখছি না, তার মানে আরেকবার লিখছি। ঠিক আছে, তাহলে 19 বিয়োগ 18, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের পরিবর্তন 19 এর জন্য 16.34, 18 জন্য 15.46 এত মিলিমিটার মার্কারি। আমার লাগবে 18.4, তাহলে 0.4 এর জন্য কত বের করি, 18 জন্য দেওয়া আছে, এইটার সাথে ওই 0.4 এর মানটা যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে 18.4 বিয়োগ 18, তাহলে বা 1 ডিগ্রির জন্য যদি এটা হয়, তাহলে অতএব 0.4 ডিগ্রির জন্য, ভাই ঐকিক নিয়ম, তাহলে 16.34 বিয়োগ 15.46 গুণ 0.4, তাহলে গুণ 0.4, 16.34 বিয়োগ 15.46 গুণ 0.4, গুণ 0.4, তাহলে 0.352 এত মিলিমিটার মার্কারি। তাহলে অতএব 18.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বড় হাতের এফ, তাহলে 18 জন্য 15.46 প্লাস 0.352, 15.46 যোগ 0.352, তাহলে 15.812 এত মিলিমিটার মার্কারি। বুঝতে পারছো কি করতেছি, ঐকিক নিয়ম করতেছি, 9-10 ফেরত চলে গেছি। এবার আপেক্ষিক আর্দ্রতা আর ছোট হাতের এফ বাই বড় হাতের এফ গুণ 100%। নয়, এবার মানগুলো বসাই দাও। ছোট হাতের এফ হচ্ছে 8.325 আর বড় হাতের এফ 15.812 গুণ 100%। তাহলে আপেক্ষিক আর্দ্রতা পাবো 8.325 ভাগ 15.812 গুণ ভাই 100%, তাহলে 52.64%। বুঝতে পারছো? এই দেখো, এবার আরেকবার একটু বলি। এই প্রথম কথা হচ্ছে, এই ম্যাথ এর চেয়ে সহজ ম্যাথ তুমি জীবনে করছো কিনা, উত্তর হচ্ছে না। প্রথম কথা হচ্ছে এটা। তাহলে যদি তুমি জীবনে এর চেয়ে সহজ ম্যাথ না করে থাকো, তার মানে এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ ম্যাথ, তাহলে এটা তোমার বুঝতে হবে, পারতে হবে। তাহলে একটু চেষ্টা করো, একটু মনোযোগ দাও, তাহলে বুঝে যাবা। একটু মনোযোগ দিলেই বুঝে যাবা। দেখো, আমাদের লাগবে আপেক্ষিক আর্দ্রতা আর, তাহলে ছোট হাতের এফ বাই বড় হাতের এফ গুণ 100%, ছোট হাতের এফ শিশিরাঙ্কে, বড় হাতের এফ বায়ুর তাপমাত্রায়। শিশিরাঙ্ক 8.5 এর জন্য মান দেওয়া নেই, বায়ুর তাপমাত্রা 18.4 এর জন্য মান দেওয়া নেই। তাহলে আমরা কি করলাম, 8 এর জন্য 9 এর জন্য জানি, তাহলে 1 ডিগ্রির জন্য পরিবর্তনটা কত, অতএব আমার 0.5 এর জন্য লাগবে, সেই 0.5 এর পরিবর্তনটাই যে ঐকিক নিয়ম করে বের করে নিলাম। 8 এর জন্য তো আমি জানি, তার সাথে ওই 0.5 এর যে মানটা পাইলাম সেটা যোগ দিয়ে দিলাম, শেষ। ঠিক একইভাবে 18.4 এর জন্য একই কাজ করলাম, 18 আর 19 এর পার্থক্য নিয়ে চাপের পরিবর্তনটা বের করলাম। তাহলে 1 ডিগ্রির জন্য চাপের পরিবর্তন বের করলাম, আমার 0.4 ডিগ্রির জন্য লাগবে, তাহলে 0.4 ডিগ্রির জন্য কত সেটা বের করলাম, 18 যে মানটা আমরা জানি তার সাথে এই 0.4 এর মানটা যোগ দিয়ে দিলাম, হয়ে গেল 18.4 এর জন্য। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। বুঝতে পারছো? তাহলে খুবই সহজ ম্যাথ। এইবার অনেকে একটা কথা বলতে পারো, ভাই আপনি এত কঠিন করছেন কেন, এত কঠিন করছেন কেন? দেখেন,
1 ডিগ্রির জন্য পরিবর্তন এত, অতএব 0.5 এর জন্য পরিবর্তন এত। আবার আপনি কেন 1 ডিগ্রি 18 আর 19 থেকে কেন বের করতে গেছেন ভাই? 1 ডিগ্রির জন্য পরিবর্তন তো এটা আছেই, তাহলে অতএব 0.5 যেমন বের করছেন অতএব 0.4 এর জন্য বের করে ফেলবেন, কাজ শেষ। উত্তর হচ্ছে না। কেন উত্তর না? কারণ এই সম্পর্কটা, দাঁড়াও তো একটু ঠিক করে দিন। উত্তর হচ্ছে না। কেন না? কারণ তাপমাত্রার পরিবর্তনে চাপের এই পরিবর্তনের সম্পর্কটা লিনিয়ার সম্পর্ক না, সমানুপাতিক না। বুঝতে পারছো? হ্যাঁ, বাড়াইলে, তাপমাত্রা বাড়াইলে চাপ বাড়বে, বাট পরিবর্তনটা একেবারে লিনিয়ার না, মানে এরকম না। তাপমাত্রা, এটা তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, আর এটা ধরো চাপ, এটা ধরো চাপ, আচ্ছা এটা চাপ, এটা মিলিমিটার মার্কারি চাপ, আর এটা ধরো তাপমাত্রা। তাপমাত্রা বাড়াইলে ধারণ ক্ষমতা বাড়বে, বাট এই সম্পর্কটা এরকম না, এরকম একেবারে সরল রেখা সম্পর্ক না। যদি এটা হইতো তাহলে যে কোনো পয়েন্টেরই ঢাল সমান, যে কোনো পয়েন্টেরই ঢাল সমান, আমরা যে কোনো পয়েন্টের মান নিয়ে করতে পারতাম। তাহলে সম্পর্কটা এরকম না। তাহলে সম্পর্কটা কেমন? সম্পর্কটা হচ্ছে, একটু ছোট্ট করে আঁকি। তাহলে তাপমাত্রার সাথে চাপের পরিবর্তনটা এরকম স্ট্রেট লাইন না, এরকম সম্পর্ক হবে না। এরকম সম্পর্ক হইলে এই পয়েন্ট এই পয়েন্টের ঢালও যা হইতো, আবার এই পয়েন্ট আর এই পয়েন্টের ঢালও তাই হইতো। যেমন ধরো এই পয়েন্টটা কত তাপমাত্রা? 8 ডিগ্রি সেলসিয়াস। এই পয়েন্টটা কত তাপমাত্রা? 9 ডিগ্রি সেলসিয়াস। এই পয়েন্টটা কত তাপমাত্রা? 18 ডিগ্রি সেলসিয়াস। এই পয়েন্টটা কত তাপমাত্রা? ধরো 19 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 8 আর 9 এর ডিফারেন্স নিয়ে তুমি ঢালটা যা পাইতা, 19 আর 18 ডিফারেন্স নিয়ে ঢালটা তাই পাইতা, সম্পর্কটা লিনিয়ার হইতো। বাট এখানে সম্পর্কটা হচ্ছে এরকম, ডিগ্রি সেলসিয়াস, মিলিমিটার মার্কারি চাপ। হ্যাঁ, অবশ্যই তাপমাত্রা বাড়াইলে চাপ বাড়বে, বাট এভাবে বাড়ে, এরকম নন লিনিয়ার সম্পর্ক। তাহলে দেখো, ঢাল কিন্তু সব জায়গায় সমান না, ঢাল সব জায়গায় সমান না। ধরো এই 2 পয়েন্ট নিয়ে হিসাব করলে যা পাওয়া যাবে, 8 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াস। ঠিক একইভাবে এটা ধরো 19 ডিগ্রি সেলসিয়াস, এটা ধরো 18 ডিগ্রি সেলসিয়াস, 18 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো এই 2 ক্ষেত্রে সমান হবে না। এই ক্ষেত্রে ঢালটা দেখো, এই ক্ষেত্রে ঢাল দেখো কোণ, আর এই ক্ষেত্রে ঢাল বা কোণ দেখো, এই 2টা কিন্তু সমান না। এই ক্ষেত্রের কোণটা আর এই ক্ষেত্রের কোণটা, 2টা কিন্তু সম্পর্ক সমান না। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে এই 8 আর 9 এর জন্য পরিবর্তনটা দেখো এতটুকু, আর 18 থেকে 19 সেই ক্ষেত্রে পরিবর্তনটা দেখো, চাপের পরিবর্তনটা অনেক বেশি, চাপের পরিবর্তনটা এই ক্ষেত্রে ধরো অনেক বেশি। 8 আর 9 তাপমাত্রা 1 ডিগ্রি পার্থক্য, 19 এবং 18 তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি। এখানেও তাপমাত্রার ডিফারেন্স 1 ডিগ্রি, এখানেও তাপমাত্রার ডিফারেন্স 1 ডিগ্রি, বাট 2 ক্ষেত্রে চাপের ডিফারেন্স সমান নয়। দেখো এই ক্ষেত্রে চাপের ডিফারেন্স আর এই ক্ষেত্রে চাপের ডিফারেন্স সমান সমান নয়। তাহলে আমি এই জায়গার তথ্য নিয়ে এই জায়গার কোনো মান বের করতে পারবো না। তাহলে সম্পর্কটা লিনিয়ার না বিধায় সঠিক মান আসবে না। এখন মনে করো আমার 8.5 এর জন্য মান লাগবে, 8.5। তো 8.5 আমি এই 2টা তথ্য থেকে বের করতে পারবো না। 8.5 হচ্ছে 8 এর আশেপাশে যাইতে হবে, 8 এর আশেপাশে, এটা 8 এটা 9, তাহলে 8 এর আশেপাশে মানে 8.5, এই জায়গায় যাইতে হবে, এখানে আমরা 8.5 এর মানটা পাবো। তারপরে 18.4 এর জন্য আমার এখানে যাইতে হবে, 18.4, 18 আর 19 এর মাঝে, তখন গিয়ে আমি ঠিকঠাক মানটা পাবো। বুঝতে পারছো আমার কথা? তুমি 8.5 এর মান 18 আর 19 এর ডিফারেন্স নিয়ে বের করলে সঠিক মান আসবে না। আসতো যদি সম্পর্কটা এরকম হইতো, তাহলে আসতো, তাহলে সম্পর্কটা লিনিয়ার থাকতো, সেই ক্ষেত্রে হিসাব করলে আসতো, বাট এই ক্ষেত্রে কিন্তু আসবে না। এবার কথা হচ্ছে কি, তাহলে তো ভাই এই সম্পর্কটা তো একেবারে ধরেন ডিফারেন্সিয়েশন করে বের করা উচিত, বা গ্রাফ থেকে বের করা উচিত। হ্যাঁ, তুমি যদি ধরো অনার্সে পড়ো, তোমার কিন্তু এই টাইপের ম্যাথগুলা করতে তোমার কিন্তু পরীক্ষার হলে গ্রাফ সাপ্লাই দিবে, এরকম গ্রাফগুলো সাপ্লাই দিবে। তাতে ধরো 18 এর মান কত দেওয়া থাকবে, 19 এর মান দেওয়া থাকবে,
তোমার 18.4 মান লাগবে, তাহলে 18 দশমিক ঘর গুনবা 1 2 3 4, সেখান থেকে এরকম একটা দাগ দিবা, তারপর এখানে একটা দাগ দিবা, দাগ দিয়ে দেখবা এইখানে কত মান দেওয়া আছে, সেই মানটা নিয়ে বসায় ম্যাথ করতে হবে। তোমার পরীক্ষার হলে টিচাররা দিবে, গ্রাফ দিবে, তুমি তখন ওই গ্রাফ থেকে ডাটা নিয়ে ম্যাথ করবা। কিন্তু তুমি তো আর অনার্সে পড়ো না, তুমি তো ইন্টারে পড়ো, তো তোমার ক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু পরীক্ষার হলে গ্রাফ দিবে না। তাহলে তোমার কি করতে হবে, নেই মামার চেয়ে কানা মামা ভালো, তাহলে তোমার কি করতে হবে, 18.4 জন্য লাগবে, তাহলে 18.4 আশেপাশে দুইটা মান দিবে, তাহলে বলবে ওই দুইটা মান নিয়ে বের করো। এখন অনেকে বলতে ভাই সম্পর্কটা লিনিয়ার না, তাহলে আমি এরকম ঐকিক নিয়ম করলে কি হবে? দেখো ঐকিক নিয়ম করলে হবে না, সত্যি কথা হবে না, বাট ওই 18.4 জন্য যে মানটা লাগবে সেটা 18 আশেপাশে যে দুইটা মান, এই দুইটা মান নিয়ে করলে মোটামুটি একটা ঠিক মান আসবে। কিন্তু 18.4 মান তুমি বের করবে 58 ডিফারেন্স দিয়ে, তাহলে কিন্তু আবার হবে না। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। বোঝা গেছে? বলো হাত তোলো, বুঝতে পারছো কিনা? ঠিক আছে, ডিফারেন্সিয়েশন দিয়ে করবা, কোনো সমীকরণ দেওয়া আছে যে তুমি ডিফারেন্সিয়েশন দিয়ে করবা, তো এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এইবার আসো, দেখো এই যে ম্যাথটা, এটা হচ্ছে একেবারে বোর্ড পরীক্ষা আসলে কিভাবে করবা সেই প্রসেস শিখাইতেছি। কিন্তু এই ম্যাথটা যদি অ্যাডমিশন টেস্টে আসে তখন কিভাবে করবা, দেখো একটা শর্টকাট ওয়ে আছে, শর্টকাট ওয়ে দিয়ে কিভাবে করবা, তো সেটা একটু আমি বলি। এখানে ছিল তাপমাত্রা, এখানে ছিল চাপ, মিলিমিটার মার্কারি চাপ, ঠিক আছে? 8 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াস, 18 ডিগ্রি সেলসিয়াস, 19 ডিগ্রি সেলসিয়াস, এটাই তো ছিল। ওকে, এবার 8-এর জন্য 8.04, 8.61, 8.04, 8.61, আর এটা 15.46, 16.34, 15.46, 16.34, ঠিক আছে? ওকে, এইবার দেখো বোর্ডে তাকাও, আপেক্ষিক আর্দ্রতা আর লাগবে, দিবা একটা দাগ। আমার লাগবে কি, ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ গুণ 100%। তো ছোট হাতের এফ লাগবে 8.5 ডিগ্রি সেলসিয়াসে, বড় হাতের এফ লাগবে 18.4 ডিগ্রি সেলসিয়াসে। ওকে, তাহলে সুন্দর করে এরকম একটা দাগ দিবা, এই বড় একটা দাগ দিবা, দিয়ে এবার একটু বোর্ডে তাকাও, দেখো কি করতে হবে। খুবই সহজ কাজ, খুবই সহজ কাজ। তোমার লাগবে 8.5 এর জন্য, তাহলে 8.5 এর আশেপাশে দুইটা মান নিবা, নিলা আশেপাশে দুইটা মান, এই দুইটা মানের উপরে কোটিদ্বয়ের অন্তর, নিচে ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে 8.61 কোটিদ্বয়ের অন্তর, 8.61, 8.04 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর 9 বিয়োগ 8, 9 বিয়োগ 8 নিবা, নেওয়ার পরে গুণ দিবা। তোমার কতর জন্য লাগবে, কতর জন্য লাগবে, 0.5 এর জন্য লাগবে, তাই না? 0.5 এর জন্য, তাহলে গুণ 0.5, এই যে 0.5 গুণ দিবা, ঠিক আছে? এইবার 0.5 বাদ দাও, আছে কত সামনে 8, তাহলে 8-এর জন্য মান কত, 8-এর জন্য 8.04, তাহলে ওইটা যোগ দিয়ে দিবা, 8.04 যোগ দিয়ে দিবা। বুঝতে পারছো আমার কথা? দেখো, বুঝতে না পারলে আরেকবার দেখো, আরেকবার দেখো, আরেকবার দেখো, দিলা একটা দাগ, দাগ দিয়ে তোমার লাগবে কতর জন্য, 8.5 এর জন্য লাগবে না? তো 8 এর জন্য মান কত দেওয়া আছে, 8.04, এটাকে আগে লিখি, 8.04 লিখে নিবা, লিখে নিয়ে এরকম একটা দাগ দিলা, দিয়ে এবার 8.5 এর জন্য লাগবে, 8 এর জন্য মানটা নিয়ে নিছো, তোমার 0.5 এর জন্য দরকার, সেটা তুমি কিভাবে বের করবা, ঐকিক নিয়ম করে বের করবা তো। কিন্তু এবার ঐকিক নিয়ম দরকার নেই, শর্টকাট টেকনিক, এই 8.5 এর আশেপাশে দুটো মান নিবা, নিয়ে উপরে কোটিদ্বয়ের অন্তর 8.61 মাইনাস 8.04, নিচে ভুজদ্বয়ের অন্তর 9 বিয়োগ 8 গুণ 0.5, কতর জন্য লাগবে, 0.5 এর জন্য লাগবে, শেষ। ওকে, ঠিক আছে? এইবার তারপরে 18.4 জন্য লাগবে, এবার বলো 18.4 জন্য লাগবে, 18 জন্য মান কত, 15.46, প্লাস লিখে দিবা একটা দাগ। এবার 18.4 এর আশেপাশে দুইটা মান নাও, নিয়ে কোটিদ্বয়ের অন্তর 16.34 মাইনাস 15.46, নিচে 19 বিয়োগ 18 গুণ 0.4 গুণ 100%। এইবার তুমি হিসাব করে দেখো মানটা আসবে 52.64, আসছে কিনা দেখো, 52.64, দেখো আসছে কিনা, এটাই তো, তাই না? এটাই, ঠিক আছে? কথা কি বুঝছো? হয়ে গেল। এবার কথা হচ্ছে কি ভাই, আপনি শর্টকাট কই পাইলেন, এটা কি আপনি ধ্যানে বসছিলেন, ধ্যানে বসে পাইছেন? উত্তর হচ্ছে না, এই শর্টকাট তো আমি আগেই করছি, এটাই তো শর্টকাট, এটাই তো শর্টকাট, দেখো তো তাই করছি। কিভাবে, 8.5 এর জন্য যে মানটা, সেটা এই 8 এর জন্য যে মানটা 8.04, তার সাথে এটা যোগ দিছি না,
এটা আমি পাইছি কিভাবে? দেখো তো, কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, ওই যে 1 ডিগ্রি না, তাহলে নিচে 1, ঐকিক নিয়ম করলে নিচে কত আসবে? 1। তাহলে 1 মানে কি 9 বিয়োগ 8, 9 বিয়োগ 8 এটা। তারপরে এর সাথে গুণ দিছি কত? 0.5। তো সেই কাজটাই তো আমি করছি রে ভাই, ঠিক আছে, এটাই তো করছি। তাহলে এটাই করছি খুবই শর্টকাটে। তাহলে এটা অ্যাডমিশন টেস্টে করবা, এটা ফর অ্যাডমিশন, ঠিক আছে, ফর অ্যাডমিশন। এইবার আসো, দেখো আর একটা সুন্দর ম্যাথ বলা হচ্ছে, বায়ুর তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 8 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে 60%। মাসুর ভাইয়ের আপেক্ষিক আর্দ্রতা 60%, তার মানে মাসুর ভাইয়ের পেটের মধ্যে খাবার আছে 60 ভাগ, 40 ভাগ ফাঁকা। আর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে, ঠিক আছে। বলো এটা ধারণ ক্ষমতা দেওয়া আছে না বিদ্যমান দেওয়া আছে? দেখে বলো, বুঝে বলো যে ভাই ধারণ ক্ষমতা নাকি বিদ্যমান দেওয়া আছে। তাপমাত্রা, সেই তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে 23-এ এত, 16-তে কমে গেছে, তাপমাত্রা কমছে, ধারণ ক্ষমতা কমে গেছে, তাহলে এটা ধারণ ক্ষমতা দেওয়া আছে, বুঝলা? এইবার আমাদের প্রশ্ন কি করছে? আমাদের প্রশ্ন করছে বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের চাপ কত? বিদ্যমান জলীয় বাষ্পের চাপ কত? শিশিরাঙ্কে 2 নম্বর কোশ্চেন, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত? সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত? আর 3 নম্বর হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াসে জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হবে? জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হবে, ঠিক আছে। এবার প্রথমে তোমার বুঝতে হবে, তাহলে আমি একটা কথা বলি, তুমি আগে বোঝো, এটা আমি তোমারে বুঝাবো না। বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের চাপ 1 নম্বর, শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 2 নম্বর। এই দুইটা কোশ্চেন কি ভাই আলাদা? এইটা আগে আমার বুঝাবো, এই দুইটা কোশ্চেনটি কি আলাদা? না, এই দুইটা কোশ্চেনের অ্যান্সার একই। এই বায়ুর তাপমাত্রায় যা বিদ্যমান শিশিরাঙ্কে তাই সম্পৃক্ত না। যাও উদাহরণে যাও, মাশরুমের উদাহরণে যাও, দেখো মাশরুর বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, প্রথম চিত্র। সেই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত খাইছিল? 30 ডিগ্রি সেলসিয়াসে খাইছিল কত? 8 কেজি, খাইতে পারত 10 কেজি। তারপরে শিশিরাঙ্ক যখন 20 ডিগ্রি সেলসিয়াস, তখন 8 কেজি 8 কেজি, দেখো ছিল কিনা, ভুঁড়ি ছোট হয়ে গেছিল, তাপমাত্রা কমে ধারণ ক্ষমতা কমে গেছে, 8 কেজি হয়ে গেছে, খাইছিল 8 কেজি, সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে বায়ুর তাপমাত্রায় বিদ্যমান কত? 8। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত? 8। তো ভাই একই তো কথা, তাহলে বায়ুর তাপমাত্রায় যা বিদ্যমান শিশিরাঙ্কে তাই সম্পৃক্ত। তো এইটাই অনেকে বুঝে না, এই দুইটা কোশ্চেনের অ্যান্সার যে একই, এটাই বুঝে না, এইটা আগে বুঝতে হবে। তাহলে 1 আর 2 নম্বর, এটার অ্যান্সারটা আগে বের করতে চাই। বায়ুর তাপমাত্রা 23, শিশিরাঙ্ক 8 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বায়ুর তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, এই যে চিন্তা করবা এটা মাসুর ভাইয়ের ভুঁড়ি, আর শিশিরাঙ্ক 8 ডিগ্রি সেলসিয়াস। বলা আছে আপেক্ষিক আর্দ্রতা আর 60%। মাসুরকে জিজ্ঞেস করছি ভাই তোর কতটুকু পেট ভরা, অবশ্য 60% ভরা। এবার 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাইতে পারে, 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইটা খাইতে পারে, ঠিক আছে, 16 ডিগ্রি সেলসিয়াসে এটা খাইতে পারে। তাহলে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাইতে পারে কত? খাইতে পারে হচ্ছে 20.5। তাহলে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাইতে পারে মানে বড় হাতের এফ, ঠিক আছে, যেহেতু চাপ দেওয়া আছে, তাহলে বড় হাতের এফ কিন্তু এটা। ধারণ ক্ষমতা 20.5, তাহলে খাইছে কতটুকু, ছোট হাতের এফ কতটুকু, সেইটা আগে বের করি। তো সেইটা আগে বের করি যে ওর পেটে খাবার আছে কতটুকু। তাহলে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ খায় তার চাপ এটা, তার মানে এটা ধারণ ক্ষমতা, খাইতে পারে। তাপমাত্রা দেওয়া আছে, সেই তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা, পেট এতটুকু ভরা, তাহলে দেখি না ছোট হাতের এফ এর মানটা বের করি না। তাহলে আর ইকুয়াল টু ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ গুণ 100%। তো আর এর মান 60% মানে 0.60। ছোট হাতের এফ বের করতে চাই, বড় হাতের এফ এর মান 20.5।
তাহলে অতএব ছোট হাতের এফ হচ্ছে 0.60 গুণ 20.5, তাহলে ভাই 12.3 মিলিমিটার মার্কারি। এই যে এটা তার পেটে খাবার আছে। তাহলে বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের চাপ, আচ্ছা 16 ডিগ্রি সেলসিয়াসে জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হবে? দেখো প্রশ্ন কিন্তু একটু ভুল আছে। কেমনে ভুল আছে বলো তো? এই বলো তো, প্রশ্ন একটু ভুল আছে, দেখি তোমরা প্রশ্নের ভুলটা খোঁজো তো দেখি। প্রশ্নে একটা ভুল আছে, বলো কি ভুল? বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের, আগে এটার অ্যান্সার বলিনি। বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের চাপ, এই যে বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের চাপ যা বিদ্যমান, এই যে যা বিদ্যমান, এটাই তো শিশিরাঙ্কে সম্পৃক্ত, তাই না? তাহলে বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের চাপ বা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এটা দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার, 1 নম্বর আর 2 নম্বরের অ্যান্সার, 1 আর 2 এর অ্যান্সার হচ্ছে এটা। এইবার কথা হচ্ছে প্রশ্নে কি ভুল আছে? 2 নম্বর পড়ো, 16 ডিগ্রি সেলসিয়াসে জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হবে? ভাই শিশিরাঙ্ক যদি 8 ডিগ্রি সেলসিয়াস হয়, শিশির পড়বে শিশিরাঙ্কের পর থেকে, তাই না? মাসুর ভাই শিশির ফেলাবে কখন? শিশিরাঙ্কের পর থেকে। তাহলে শিশিরাঙ্ক কত? 8 ডিগ্রি সেলসিয়াস, এর পরে শিশির পড়বে। তাহলে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি শিশির পড়বে নাকি রে ভাই? 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি শিশির পড়বে? পড়বে না তো ভাই। তাহলে ভুল আছে কোথায়? ভুল আছে এখানে। এখানে আমি লিখতে একটু ভুল করছি, এখানে আসলে 18 হবে, 8 পড়ে গেছে। বুঝতে পারছো? 18 হবে, 8 পড়ে গেছে। এখানে 18 হবে, 18। তাহলে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্কে কি হয়? শিশিরাঙ্কে যা বিদ্যমান তাই দিয়ে সম্পৃক্ত হয়। বিদ্যমান ছিল কত বলো? বিদ্যমান বায়ুর তাপমাত্রায় বিদ্যমান ছিল কত? ছোট হাতের এফ। খাইছিল কত? ছোট হাতের এফ, সেটা কত? 12.3। তাহলে 18 ডিগ্রি সেলসিয়াসে ছোট হাতের এফ হচ্ছে 12.3। ঠিক আছে, এটা যেহেতু পরে লিখতেছি অন্য কালি দিয়ে লিখি। এই যে ছোট হাতের এফ 12.3, বড় হাতের এফ কত? বড় হাতের এফও হবে 12.3, তাই না? শিশিরাঙ্ক সেই তাপমাত্রা, যে তাপমাত্রায় যা খাইছে মাসুর, যা খাইছে 8 কেজি, ওই 8 কেজি দিয়ে টইটুম্বুর। তাহলে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছোট হাতের এফ পরিমাণ খাইছে, এই যে এইটুকু খাইছে, এটা দিয়েই সম্পৃক্ত। বুঝলা? এটা হচ্ছে শিশিরাঙ্ক। ডান। এইবার আমাদের বলতেছে 16 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা ভালো কথা, 16 ডিগ্রি সেলসিয়াস। আসো দেখি 16 ডিগ্রি সেলসিয়াসের কি অবস্থা দেখি। তাহলে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরো কমে গেছে, 16 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। 16 ডিগ্রি সেলসিয়াসের ধারণ ক্ষমতা বড় হাতের এফ, 16 ডিগ্রি সেলসিয়াস। এবার এই যে আমরা 3 নম্বরটা করতেছি। 16 ডিগ্রি সেলসিয়াসে ধারণ ক্ষমতা 10.5। বলো পেটে খাবার ছিল কতটুকু? ছিল কতটুকু? ছিল কতটুকু? ছিল হচ্ছে 12.3। এই যে বিদ্যমান 12.3 ছিল। তাহলে তুমি বলো না কত শতাংশ ঘনীভূত হবে? বলো কতটুকু শিশির বের করে দিবে? খাবার খাইতে পারে 10.5, খাবার খেয়ে বসে আছে 12.3, তাহলে বের করে দিবে না? কিছু উপচে পড়বে না? তাহলে উপচে পড়বে কতটুকু? বের করে দিবে কতটুকু? এটা থেকে এটা বাদ। ঠিক আছে, আমরা গত ক্লাসে একটা কোশ্চেনের অ্যান্সার বলছিলাম যে কি পরিমাণ জলীয় বাষ্প, শতকরা কি পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হবে। তাহলে ঘনীভূত জলীয় বাষ্পের চাপ ডেল এফ, ঠিক আছে, ডেল এফটা হচ্ছে 12.3 বিয়োগ 10.5, এটা হচ্ছে ঘনীভূত জলীয় বাষ্পের চাপ। ঠিক আছে, তাহলে শতকরা কি পরিমাণ ঘনীভূত হবে? তাহলে ভাই ঘনীভূত হবে শতকরা ঘনীভূত হবে ডেল এফ ডিভাইডেড বাই আগে থেকে যা ছিল এফ গুণ 100%। তাহলে ডেল এফ হচ্ছে 12.3 বিয়োগ 10.5 ভাগ এফ 12.3 গুণ 100%। বলো তো কত শতাংশ জলীয় বাষ্প ঘনীভূত হবে? বলো। 14.4, 14.63, হিসাব ঠিকঠাক করে করো। এত পার্সেন্ট ঘনীভূত হবে, শেষ। অনেকে ভাই ঘনীভূত জলীয় বাষ্পের তো এরকম হওয়া উচিত, ডেল এম বাই এম গুণ 100%। ভাই ভর বাই ভর, চাপ বাই চাপ, ঘনত্ব বাই ঘনত্ব, যা দেওয়া থাকবে সেটা দিয়ে হিসাব করব। সমস্যা কোথায়? তুমি বেশি খাইলে বেশি চাপ হবে না? যত বেশি খাবা চাপও হবে তত বেশি। তো তাই
ঠিক আছে, ভর বাই ভর, চাপ বাই চাপ, রেশিও তো সেম থাকবে। তো সেটাই আমরা করলাম যে ঘনীভূত জলীয় বাষ্প এইটা, বুঝছো? একটু চিত্র এঁকে নিবা, দেখবা ম্যাথ অনেক সহজ। ওকে, এবার আসো নেক্সট কোশ্চেন। এইটা যদি বোঝো তুমি সব কোশ্চেনে অ্যান্সার করতে পারবা। 3 নম্বরটা পড়ো, 3 নম্বরটা পড়ো। আচ্ছা ভাই, রিয়েল লাইফে এই লগুলো কোন কোন ক্ষেত্রে কাজে লাগে? বহুত ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, এই যে আবহাওয়া দপ্তরে যে হিসাব নিকাশগুলো করা হয়, বৃষ্টি হবে কিনা, ঝড় হবে কিনা, আপেক্ষিক আর্দ্রতা কেমন, ঠিক আছে, এগুলোর সব হিসাব নিকাশ করতে গেলে তো এই জিনিসগুলো লাগে। যে আজকে কি পরিমাণ কুয়াশা পড়বে, ঠিক আছে, কুয়াশার জন্য রাস্তাঘাট অন্ধকার হয়ে থাকবে কিনা, আবছা হয়ে থাকবে কিনা, গাড়ি যানবাহন চলতে পারবে কিনা, লাগবে না? এগুলো হিসাব করতে গেলে তো লাগবে। হ্যাঁ, এবং মাসুর ভাইয়ের লাইফে তো লাগবে। তুমি চিন্তা করো, এই ম্যাথগুলো মাসুর ভাইয়ের লাইফে কত ইম্পর্টেন্ট না? মাসুর ভাই খাবার খাবে, তো খাবার খাইতে গেলে তো লাগবে না? কি বলছে? কোন স্থানে বায়ুর তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস আর আপেক্ষিক আর্দ্রতা 70%। যদি তাপমাত্রা কমে 18 ডিগ্রি সেলসিয়াস হয় তবে জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হবে? আরে একটু আগেই করে আসলাম। এবার দেখো, এবার আর ছক করে দেওয়া নাই, এবার এইভাবে দেওয়া আছে যে 26 এবং 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে এত এত। আগে ছকে দেওয়া ছিল, এবার এইভাবে দেওয়া আছে যে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25.21 মিলিমিটার মার্কারি, আর 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15.48 মিলিমিটার মার্কারি। বুঝতে পারছো? তাহলে কোনো স্থানের বায়ুর তাপমাত্রা এটা, আপেক্ষিক আর্দ্রতা এটা। যদি তাপমাত্রা কমে 18 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হবে? এটা তোমাদের পারা উচিত, এটা তোমাদের করা উচিত, এটা আমি করব না, তোমরা করবা। করো। কত? 26 ডিগ্রি সেলসিয়াস। 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা 70%। তাপমাত্রা কমে যদি 18 ডিগ্রি সেলসিয়াস হয়, 18 ডিগ্রি সেলসিয়াস, তাহলে জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হবে? ওকে, 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাইতে পারে ধারণ ক্ষমতা, বড় হাতের এফ, 25.21। 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাইতে পারে, বড় হাতের এফ, 15.48। তাহলে দেখি তো 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিদ্যমান কতটুকু আছে, দেখি দেখি কতটুকু বিদ্যমান আছে। তাহলে সেই বিদ্যমান পরিমাণটা বের করতে চাই, আর ইকুয়াল টু ছোট এফ বাই বড় এফ গুণ 100%। তাহলে আর এর মান 0.70, ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ 25.21। 25.21, 100% আর লাগবে না, কারণ এখানে তো আর এর মান 0.70 নিয়ে নিছি। তাহলে ছোট হাতের এফটা আসবে 0.70 গুণ 25.21, তাহলে 17.647 এত মিলিমিটার, এত মিলিমিটার মার্কারি। ওকে, তাহলে এইটা বিদ্যমান, এই যে ছোট হাতের এফ 17.647 এত মিলিমিটার মার্কারি, এই চাপটা বিদ্যমান। ওকে, বুঝতে পারছো? এইবার তাহলে আমরা কি বের করতে চাই? ঘনীভূত হবে কত। দেখো, তাকাও, এটা কি আর বলে দিতে হবে ঘনীভূত কত হবে? এটা নিজেরা বের করতে পারবা না? দেখো, খেয়ে আসে এত, তোমাদের মাসুর ভাই খেয়ে আসে 17 আর খাইতে পারে 15, তাহলে বাকিটুকু ফেলে দিতে হবে। তাহলে ঘনীভূত হবে, ঘনীভূত হবে ডেল এফ ডিভাইডেড বাই এফ গুণ 100%, ঘনীভূত হবে। তাহলে 17.647 বিয়োগ 15.48 ডিভাইডেড বাই এফ 17.647 গুণ 100%, গুণ 100%। তাহলে চলো, 17.647 বিয়োগ
15.48, 17.647 গুণ 100 বাই 12.27 এত পার্সেন্ট, 279%। এই তো হয়ে গেল যে এইটুকু জলীয় বাষ্প ঘনীভূত হবে। ঠিক আছে, গুড। এবার আসো 4 নম্বর। ম্যাথ কিন্তু হয়ে গেছে, বুঝলা, আমি মূল জিনিস করাই ফেলছি। এবার মনে করো প্র্যাকটিস। এইবার দেখো ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব। তোলো কোশ্চেনটা। দাদা আমাদের এই ক্লাসগুলা টেলিগ্রামে চলে যায়। টেলিগ্রামে চলে যাই তো যাক, ঠিক আছে, তুমি এখানে করো। তুমি পাইরেসি করা ক্লাস করিও না, নিজের কাছে সৎ থাকো। ঠিক আছে, নিজের কাছে সৎ থাকো। ঠিক আছে দাদা, আমাদের ক্লাসগুলো পাইরেসি হয়। আরে বললা হাই হাই, চলো আজকে বেশিক্ষণ পড়াবো না। ঠিক আছে, ম্যাথ করেই ছুটি আজকে, কয়েকটা ম্যাথ করব, ম্যাথ করে ছুটি। নাও আসো। বলা হচ্ছে একটা ঘরের পরিমাপ এত গুণ এত গুণ এত, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই ঘরের আপেক্ষিক আর্দ্রতা এত থেকে বাড়িয়ে এত করব। বুঝো, আপেক্ষিক আর্দ্রতা 10% আছে মানে কি? আপেক্ষিক আর্দ্রতা 10% আছে মানে বাতাসে জলীয় বাষ্প আছে 10 ভাগ। আপেক্ষিক আর্দ্রতা 10% থেকে 70% করব, আপেক্ষিক আর্দ্রতা 70% করব। এই তাহলে বাতাসে জলীয় বাষ্প আরো বাড়াইতে হবে না? বাতাসে যে জলীয় বাষ্প আছে মাত্র 10 ভাগ আছে, আমি 70 ভাগ বানাইতে চাই, তাহলে আরো বাড়াইতে হবে, আরো বাড়াইতে হবে। কতটুকু পানি বাষ্পীভূত করতে হবে? তাহলে ওই যে পানি বাষ্পীভূত হয়ে বাতাসের মধ্যে ঢুকবে, বাতাসে জলীয় বাষ্প আছে 10 ভাগ, আমি 70 ভাগ করতে চাই, তাহলে আরো বেশি পানি বাষ্পীভূত হয়ে বাতাসের মধ্যে ঢুকাইতে হবে, বাতাসের মধ্যে প্রবেশ করাইতে হবে। তো সেটাই আমাদের বলতেছে যে কি পরিমাণ পানি বাষ্পায়িত করা লাগবে, যে কতটুকু পানি বাষ্পীভূত করতে হবে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্ব দেওয়া আছে এত। ঠিক আছে, তো চলো দেখি একটু ঘরটার একে হিসাব করি। এই যে একটা ঘর, একটা ঘনক আকৃতির ঘর যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে কত? 20 মিটার, 10 মিটার আর 80 মিটার। এই রুমের আপেক্ষিক আর্দ্রতা, এই রুমের আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা 10% আছে। আমি এটাকে পরবর্তীতে 70% করতে চাই। ঠিক আছে, 70% করতে চাই। তো বলা হচ্ছে তাপমাত্রা কত? তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাপমাত্রা এখানেও 20 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা এখানেও রুমের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা 10% থেকে বাড়িয়ে 70% করতে কি পরিমাণ পানি বাষ্পীভূত করতে হবে? কি পরিমাণ পানি এই ঘরের মধ্যে ঢুকাইতে হবে? কি পরিমাণ পানি? বলা আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের এটা কি দেওয়া আছে জানো? ঘনত্ব। এবার দেওয়া আছে ঘনত্ব, এটা জলীয় বাষ্প চাপ দেওয়া নাই, ভর দেওয়া নাই, ঘনত্ব দেওয়া আছে গ্রাম পার সিসি। সিসি মানে কি? সেন্টিমিটার কিউব, কিউবিক সেন্টিমিটার। সিসি মানে সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে তার ধারণ ক্ষমতা, অর্থাৎ বাতাসে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প ধারণ করতে পারে বড় হাতের এফ। এখন কথা হচ্ছে বড় হাতের এফ তো ভাই চাপ দেওয়া আছে, তো ঘনত্ব, তাহলে ধারণ করতে পারে যে ঘনত্ব সেটা হচ্ছে 17.3 গুণ 10⁻⁶ গ্রাম পার সিসি। এখানেও তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, দেখো তাপমাত্রা যা তাপমাত্রা তাই, তাহলে এই তাপমাত্রায় ধারণ ক্ষমতা যায়, এই তাপমাত্রায়ও ধারণ ক্ষমতা তাই। রো নট 17.3 গুণ 10⁻⁶ গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি। কি বুঝছো?
এইগুলা কি করছো? হ্যাঁ, কি সব স্টিকার টিস্টিকার ভরে দিছো? তাহলে এবার আসো দেখো, এটা তাপমাত্রা, এই তাপমাত্রায় এই পরিমাণ খাইতে পারে। খাইছে কত? 10% খাইছে। তাহলে 10% যদি খাই, তাহলে কি পরিমাণ খাবার আছে পেটের মধ্যে সেটা বের করে ফেলি। আসো এখান থেকে বের করে ফেলি রো কত। ঠিক আছে, তাহলে এখানে আর ইকুয়াল টু রো ওয়ান বললাম, রো ওয়ান বাই রো নট গুণ 100%। তাহলে দেখি 10% আপেক্ষিক আর্দ্রতার জন্য বাতাসে কি পরিমাণ জলীয় বাষ্প থাকতে হয় তার ঘনত্ব দেখি। ঠিক আছে, ঘনত্ব দেওয়া আছে, আমরা ঘনত্ব পাবো। তাহলে আর এর মান 0.10, রো ওয়ান ডিভাইডেড বাই রো নট 17.3 গুণ 10⁻⁻6। তাহলে অতএব রো ওয়ান 0.10 গুণ গুণ 17.3 এক্সপোনেনশিয়াল ফাংশন -6। তাহলে ভাই পাচ্ছি কত জানো? 1.73 ইন্টু 10⁻⁻6। এই এটা তো ক্যালকুলেটর ছাড়াই পারতাম, গ্রাম পার সিসি এইটা। তাহলে 10°C তাপমাত্রায় বাতাসে, এই যে রুমের বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প থাকা দরকার তার ঘনত্ব এটা। ঠিক আছে, এইবার আসো দেখি 70% বানাইতে গেলে আরো বেশি থাকতে হবে না? 70% বানাইতে গেলে ধরো, মানে এইভাবে চিন্তা করবা, তোমাদের মাসুর ভাই সে 20°C তাপমাত্রায় 17 গ্রাম খায়। তো 17 গ্রাম যদি খায় তখন 20°C তাপমাত্রায় তার পেটে খাবার আছে, তার পেট ভরা আছে 10%। তাহলে পেটে খাবার আছে কতটুকু বের করে ফেললাম, যে খাবার এইটুকু আছে 10% পেট ভরা থাকলে। এইবার আমি তোমার মাসুর ভাইকে 70% খাওয়াইতে চাই, তার পেটকে আমি 70% ভরা রাখতে চাই। 70% ভরা রাখতে গেলে আরো বেশি খাবার খাওয়াইতে হবে না? বলো। তাহলে 20°C তাপমাত্রায় তোমাদের মাসুর ভাই কত খায়? 17 পরিমাণ খায়। তাহলে দেখি এবার 70% তার পেট ভরা থাকতে গেলে পেটের মধ্যে আরো বেশি খাবার থাকতে হবে। তাহলে সেই খাবার কত থাকতে হবে দেখি এবার বের করি। তাহলে আর ইকুয়াল টু এবার রো টু বাই রো নট গুণ 100%। তাহলে আর এর মান 0.70, রো টু ডিভাইডেড বাই রো ওয়ান 17.3 গুণ 10⁻⁻6। তাহলে অতএব রো টু এটা ইকুয়াল টু 0.70 গুণ 17.3 এক্সপোনেনশিয়াল ফাংশন -6। তাহলে 1.211 ইন্টু 10⁻⁻5 এত গ্রাম পার সিসি। কি বুঝতে পেরেছ? বলো। তাহলে 10% থেকে তার পেট 70% ভরতে গেলে তার খাবার এত থেকে এত হইতে হবে। বোঝা গেছে? তাহলে কি পরিমাণ বেশি খাবার থাকতে হবে? রো টু মাইনাস রো ওয়ান। কিন্তু ভাই এটা তো ঘনত্ব, কোনো সমস্যা নেই। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আয়তন, ঘনত্ব জানি, আয়তন জানি, ভরও বের করে নিতে পারবো। বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? তাহলে ঘনত্বের যে পরিবর্তনটা দরকার, ডেল রো, রো টু মাইনাস রো ওয়ান। ঠিক আছে, ঘনত্বের পরিবর্তন। তাহলে যে পরিমাণ ভরের পরিবর্তন দরকার, ডেল এম, যে কি পরিমাণ ভরের পরিবর্তন দরকার সেটা আমাদের লাগবে। তাহলে আমরা কি জানি? ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই ভি না? একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে অতএব ডেল এম ডেল রো ইন্টু ভি। ডেল রো হচ্ছে 1.211 ইন্টু 10⁻⁻5। এটা থেকে 1.73 ইন্টু 10⁻⁻6 এত। এবার এটা কোন এককে? গ্রাম পার সিসি এককে। এবার এর সাথে গুণ দিব আয়তন ভি। ভি তো ভাই এসআই এককে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তা আমার তো এখানে কিউবিক সেন্টিমিটার আছে, তাহলে এটাকেও তো সেন্টিমিটারে নিতে হবে। তাহলে 20 মিটার, তাহলে 20 মিটার হচ্ছে 20 গুণ 100 সেন্টিমিটার। 1 মিটারে 100 সেন্টিমিটার, তাহলে এত সেন্টিমিটার। 10 গুণ 100 সেন্টিমিটার, 80 গুণ 100 সেন্টিমিটার। বুঝছো আমার কথা? তাহলে এই যে সেন্টিমিটার চলে আসলো, তাহলে সেন্টিমিটারে নিয়ে গেলে 20 গুণ 10 গুণ 80 গুণ, সেন্টিমিটারে নেব তো,
তাহলে 100 গুণ 100 গুণ 100, তাহলে 10⁶, তাই না? 100 গুণ 100 গুণ 100, তাহলে 1 × 10⁶, এই যে 10⁶, এই যে সেন্টিমিটার কিউব। বুঝতে পারছো? তাহলে এটা কোন এককে আসবে? গ্রাম পার সিসি মানে সেন্টিমিটার কিউব, গ্রাম পার সিসি মানে কি? সেন্টিমিটার কিউব। আর এখানে সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব কাটাকাটি পড়ে থাকবে গ্রাম। তাহলে কেউ একজন আমারে বলবা উত্তরটা? কেউ একজন আমাকে উত্তরটা বলবে? ভাই আমি কি করব? আমি নিউটনের বলবিদ্যা 16টা ক্লাস করেছি, এই অধ্যায় শুরু করিনি। কি করব ভাইয়া? তাড়াতাড়ি ক্লাস করা শুরু করে দাও, ঠিক আছে? একবেলা কম খাবা আর একবেলা বেশি পড়বা। তাহলে কেউ একজন আমাকে উত্তরটা বলবা না? মন খারাপ করলাম, বললা না উত্তরটা। এত গ্রাম। এইবার একজন বলছে ভাই আগে ভর বের করে নিলে হতো না? অবশ্যই হতো। তুমি এইখানে রোয়ান জানো, এইখান থেকে ভর এমন বের করে নাও আলাদা করে, এই যে আয়তন তো ঘরের আয়তন। আবার রোটু জানো, M2 বের করে নাও, দেন তারপরে বিয়োগ দাও। একই কথা, কোনো আপত্তি নেই আমার, কোনো আপত্তি নেই। ঠিক আছে, বুঝতে পারছি? এইটা যদি বুঝতে পারো তাহলে এর পরেরটার অ্যান্সার তোমার নিজের দিতে হবে। ইয়েস, নিজের দিতে হবে। তোলো কোশ্চেনটা, তোলো, তুলে অ্যান্সারটা নিজে করার ট্রাই করো। বলো কি পারা গেছে? আচ্ছা, আমরা বাসা বাড়িতে এসি ব্যবহার করি, তাই না? এসি কি করে? এসির সামনে দাঁড়াইলে কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসে না এসির সামনে দাঁড়াইলে? এবং মনে করো তুমি ঘেমে ঘুমে আসছো, ধরো ফুটবল টুটবল খেলে আসছো, বাইরে থেকে দৌড়াই টোড়াই আসছো, বুঝতে পারছো? দৌড়াই টোড়াই আসার পরে তুমি এসির সামনে দাঁড়াইছো, দেখবা একটা ঠান্ডা বাতাস, এসির ঠান্ডা বাতাস তোমার শরীরটাকে ঠান্ডা করে দিচ্ছে, শরীরের ঘাম শুকায় যাচ্ছে, কি আরাম লাগে না, তাই না? বলো। এবার সেই জিনিসটাই আমরা এখন একটু দেখব। বলতেছে যে একটা এসি 40°C তাপমাত্রা ও 80% আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট বাইরের বায়ু ভেতরে টেনে নিয়ে 20°C এবং 50% আপেক্ষিক আর্দ্রতার বাতাসে পরিণত করে। এই যে এইটা হচ্ছে এসি, এইটা হচ্ছে এসি, ঠিক আছে? ধরো এসি, এটা এসি কি করতেছে? বাতাস টেনে নিচ্ছে, বাতাস টেনে নিচ্ছে 40°C তাপমাত্রা, 40°C তাপমাত্রা ও 80% আপেক্ষিক আর্দ্রতার, 80% আপেক্ষিক আর্দ্রতার বাতাসকে টেনে নিচ্ছে। নিয়ে এই যে আমি এসির সামনে দাঁড়াইছি, এসির সামনে দাঁড়াইছি, দেখি খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসতেছে। তাহলে কি করতেছে এসি? সেটাকে 20°C তাপমাত্রার, 20°C তাপমাত্রার আপেক্ষিক আর্দ্রতা 50% বাতাসে পরিণত করে দিচ্ছে। এটা বাইরে, এটা এসির বাইরে, রুমের বাইরে আর কি, এসির বাইরে মানে রুমের বাইরে। আর এটা হচ্ছে রুমের ভেতরে, রুমের ভেতরে, ভেতরে আমি আছি, কি সুন্দর আরাম পাচ্ছি। কেন আরাম পাচ্ছি? এসি ছাড়া হয়েছে প্রথম কথা হচ্ছে কি, ঠান্ডা লাগানোর জন্য আর কি, মানে গরম থেকে ঠান্ডা লাগবে এরকম।
তো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি, বাইরের বাতাস টেনে নিচ্ছে, সেই তাপমাত্রাটাকে কমাই ফেলতেছে। এটা একটা ভালো কাজ, তাপমাত্রাটাকে কমাই ফেলতেছে। এবং শুধু তাপমাত্রাকে কমাইলে হবে না, বাতাসটাকে শুষ্ক বাতাস দিতে হবে, যেন বাতাসের মধ্যে জলীয় বাষ্প কম থাকে। বাতাসে যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে অস্বস্তি লাগবে, তাহলে বাতাসটা যেন ঠান্ডা ঠান্ডা শুষ্ক বাতাস হয়। তাহলে বাতাস থেকে পানি শুষে নিতে হবে। 80% আপেক্ষিক আর্দ্রতা ছিল, আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি, হিউমিডিটি অনেক বেশি, তো হিউমিডিটি কমাই দিচ্ছে। তাহলে আরাম লাগবে ঠান্ডা বাতাস পাইলে, এবং আরাম লাগবে যদি হিউমিডিটি কম এরকম বাতাস আমি পাই। যার আপেক্ষিক আর্দ্রতা কম সেরকম বাতাস যদি শরীরে লাগে তাহলে আরাম লাগবে। তো তাই করতেছে, আপেক্ষিক আর্দ্রতাও কমাই দিচ্ছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমাই দিচ্ছে, তাপমাত্রাও কমাই দিচ্ছে। বাহ, ভালো তো। এবার এটা করতে গেলে বলা হচ্ছে প্রতি ঘনমিটারে কতটা জলীয় বাষ্প ঘনীভূত হবে। প্রতি ঘনমিটারে কি পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হবে। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার ঘনত্ব এটা। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার ঘনত্ব এটা। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার ঘনত্ব 45 গ্রাম পার মিটার কিউব। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার ঘনত্ব 17 গ্রাম পার মিটার কিউব। কথা বুঝছো না বুঝো নাই? কি ক্লিয়ার? বুঝতে পারছো? এইবার শোনো, তাহলে আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা এটা, এবং 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার ঘনত্ব এটা। তাহলে দেখি তো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পরিমাণ জলীয় বাষ্প আছে, যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার ঘনত্বটা দেখি তো কত। ঠিক একইভাবে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প ধারণ করতে পারে যেটা, তার ঘনত্ব এটা, ধারণ ক্ষমতা। তাহলে কি পরিমাণ আছে সেইটা আমরা দেখি তো। তাহলে রো2টা কত বের করি তো। ঠিক আগের ম্যাথটার মতো। আগে কি ছিল? আগে যেমন তাপমাত্রা একই ছিল, তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস 20 ডিগ্রি সেলসিয়াস দেখো একই ছিল তাপমাত্রা, আগে পরে তাপমাত্রা সেম ছিল। কিন্তু এবার না, তাপমাত্রাটাও চেঞ্জ হচ্ছে, তাপমাত্রা 40, তাপমাত্রা 20, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। তাহলে এখন আসো দেখি, আর ইকুয়াল টু ρ1/ρ0 গুণ 100%, 0.80 ρ1, ρ0 হচ্ছে 45, তাহলে ρ1 এর মান 0.80 গুণ 45, তাহলে কত পাচ্ছি? 36 গ্রাম পার মিটার কিউব। গুড। এবার আর ইকুয়াল টু ρ2/ρ0 গুণ 100%, আর 0.50, ρ2 ডিভাইডেড বাই ρ1 17, তাহলে 0.50 গুণ 17, তাহলে অতএব ρ2 8.5 গ্রাম পার মিটার কিউব। সবাই এবার বোর্ডে দেখো, যে বাতাসটা এসির মধ্যে ঢুকতেছে সেই বাতাসের জলীয় বাষ্প প্রত্যেক মিটার কিউবে 36 গ্রাম ছিল, আর যে বাতাসটা তোমার গায়ে লাগতেছে সেই বাতাসের প্রত্যেক মিটার কিউবে 8.5 গ্রাম জলীয় বাষ্প আছে। ছিল কত? 36 গ্রাম। আছে এখন কত? 8.5 গ্রাম। তাহলে বলো বাকিটুকু কই গেল? তাহলে বাকিটুকু ঘনীভূত হলো, 80% থেকে 50% করছে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কমাই দিছে না? তাহলে বাতাস থেকে জলীয় বাষ্প টেনে বের করে নিছে। এই যে বাতাস, এই বাতাসে আগে জলীয় বাষ্প বেশি ছিল, এখন জলীয় বাষ্প কম। তাহলে এখান থেকে জলীয় বাষ্প না বাতাস থেকে টেনে নিছে কে? এসি টেনে নিছে। তাহলে কতটুকু প্রত্যেক মিটার কিউব থেকে কতটুকু জলীয় বাষ্প টেনে নিচ্ছে? আগে প্রত্যেক মিটার কিউবে 36 গ্রাম ছিল, এখন প্রত্যেক মিটার কিউবে 8.5 গ্রাম আছে। ঠিক আছে, তাহলে কতটুকু? ρ2 ρ1 মাইনাস ρ2, এইটুকু পরিমাণ বের হয়ে গেছে প্রত্যেক মিটার কিউবে। আমাদের ওটাই চাইছে, প্রতি ঘন মিটার কিউবে, প্রতি ঘন মিটারে কতটা জলীয় বাষ্প ঘনীভূত হবে। তাহলে ρ1 মাইনাস ρ2। এবার কথা হচ্ছে ওই জলীয় বাষ্পটা ভাই ঘনীভূত হয়ে পানি হচ্ছে, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পানি হচ্ছে, সেটা কই যাচ্ছে? সেটা যাচ্ছে দেখবা এসি থেকে নল থাকে একটা বাইরের যুক্ত, সেই নল থেকে টপ 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 করে বাইরে দেখবা পানি পড়ে, টপ 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 করে কি পড়ে? পানি পড়ে। ওটাই সেটা ঘনীভূত জলীয় বাষ্প। বুঝতে পারছো কত সুন্দর একটা ম্যাথ না? তাহলে এই হচ্ছে ঘনীভূত জলীয় বাষ্প, দ্যাট ইজ ডেল রো।
এই ডেল রো থেকে আমাদের ডেল এমটা বের করতে হবে, ডেল এম। তাহলে আসো বাকিটুকু এখানে করে ফেলি আমরা। তাহলে ডেল এম এম ইকুয়াল টু ডেল রো ইন্টু ভি। তাহলে ডেল রো হচ্ছে 36 বিয়োগ 8.5, আর প্রতি মিটার কিউবে বলছে, তাহলে 1 মিটার কিউব। ঠিক আছে, তাহলে 1 আয়তন 1, তাহলে 27 দশমিক কত হয়েছে ভাই অ্যান্সার বলো তো? 27.5। হ্যাঁ হ্যাঁ 27.5 এত গ্রাম। তাহলে প্রত্যেক মিটার কিউবে এই যে ভি এর মান 1, ভি এর মান 1, ভি 1 মিটার কিউব, তাহলে প্রত্যেক মিটার কিউবে এই পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত। বুঝছো কত সুন্দর একটা ম্যাথ। এবার আসো, বলা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা 50% হলে শিশিরাঙ্ক কত? এতক্ষণ আমরা শিশিরাঙ্ক দেওয়া ছিল, আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করছি। এবার উল্টা, আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে, শিশিরাঙ্ক বের করতে হবে। তাহলে ভাবার জন্য সময় 1 মিনিট, ভাবার জন্য সময় 1 মিনিট। ভাবো ভাবো ভাবো। আচ্ছা এটা না বড় হাতের এফ, তাহলে বড় হাতের এফ জানি, আর এর মান জানি, তাহলে ছোট হাতের এফটা আগে বের করি একটু। তাহলে আর ইকুয়াল টু ছোট এফ বাই বড় এফ গুণ 100%। আর এর মান 0.50, ছোট হাতের এফ বড় হাতের এফ এর মান 17.5, তাহলে 17.5 এর অর্ধেক, 17.5 এর অর্ধেক 8.75 এত মিলিমিটার মার্কারি। এটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এখন কথা হচ্ছে ভাই এটা তো শিশিরাঙ্কের চাপ, শিশিরাঙ্ক কোথায়? আচ্ছা আগে আগে তোমাকে তাপমাত্রা দেওয়া ছিল, শিশিরাঙ্ক দেওয়া ছিল, তুমি চাপ বের করতে। এবার চাপগুলো দেওয়া আছে, তো শিশিরাঙ্ক আসা যাবে না, উল্টা উল্টা যাইতে হবে। এবার পারবো কিনা? হ্যাঁ পারবো। আমাদের চাপ 8.75, এই 8.75 এ তাপমাত্রা কত সেইটা আমাদের লাগবে। ঠিক আছে, আমাদের 8.75 এ তাপমাত্রা কত সেটা লাগবে। এই যে 8.6 এর জন্য তাপমাত্রা এত, 9.2 এর জন্য এত, 17.5 এর জন্য এত, তাহলে 8.75 এর জন্য টেম্পারেচারটা কত সেটা আমাদের লাগবে। পারবো আমরা বের করতে, কোনো ব্যাপার না, পারবো। 8.6 এর জন্য তো 9, এইটা জানি। তাহলে দেখি 8.6 থেকে 8.75 কতটুকু বেশি সেইটা দেখি যে কতটুকু বেশি, তাহলে সেইটুকুর জন্য লাগবে। তাহলে পাশাপাশি কাছাকাছি দুটো মান নিব, সেই মান দুটো এইটা। আগে আমরা কি লিখতাম দেখো, আগে আমরা কি লিখতাম 10-9 বা 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য, 1 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের পরিবর্তন, বাষ্পচাপের পরিবর্তন, বাষ্পচাপের পরিবর্তন। এই পরিবর্তনটা কত? পরিবর্তনটা 9.2 মাইনাস 8.6 এত মিলিমিটার মার্কারি। এবার ব্যাপারটা হবে কি উল্টা, এবার উল্টা যাবে। এবার আমাদের লিখতে হবে 9.2 মাইনাস 8.6 বা 9.2 মাইনাস 8.6, 9.2 মাইনাস 8.6 বা 0.6 এত মিলিমিটার চাপের পরিবর্তন হয়। চাপের পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন, উল্টা, জাস্ট উল্টা যেতে হবে। তাপমাত্রার পরিবর্তন 10-9 বা 1 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার অতএব
অতএব সবাই লেখা বাদ দিয়ে বোর্ডে থাকে, লেখা বাদ, তাকাও বোর্ডে, এবার ভালো করে বোর্ডে। 0.6 মিলিমিটার চাপের পরিবর্তনের জন্য, এত মিলিমিটার মার্কার চাপের পরিবর্তনের জন্য তাপমাত্রার পরিবর্তন এটা। আমাদের লাগবে এই চাপে তাপমাত্রা কত। এই চাপকে আমরা একটু এভাবে ভাঙি তো, 8.6 প্লাস, দেখো 8.75 কেজি, 8.6 আছে বলে 8.75 বিয়োগ 8.6, তাহলে 0.15 মিলিমিটার মার্কারি। আমরা এটাকে ভেঙে এভাবে লিখলাম। ওকে, আমাদের 8.6 এর জন্য তাপমাত্রা এত, তাহলে 8.6 এর জন্য এত, আর কতটুকুর জন্য, আর 0.15 এর জন্য তাপমাত্রার পরিবর্তন কত, সেইটা জাস্ট বের করে এই 9 এর সাথে যোগ দিয়ে দিব, শেষ। বুঝতে পারছো? না বুঝতে পারলে আবার বোর্ডে থাকো। 8.75 কে আমরা এভাবে ভাঙলাম যে এইটা প্লাস এইটা, কেন? কারণ 8.6 এর জন্য আমার দেওয়া আছে। তাহলে 8.6 এর জন্য মান হচ্ছে, 8.6 এর জন্য তাপমাত্রার মান হচ্ছে 9। তাহলে আমি যদি এইটুকুর জন্য তাপমাত্রার পরিবর্তনটা বের করতে পারি, তাহলে 8.6 এর জন্য তো 9 দেওয়া আছে, তার সাথে এইটুকুর পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তনটা যোগ করে দিব, যোগ করে দিলেই কিন্তু হয়ে যাবে কাজ। ঠিক আছে, তাহলে আসো, তাহলে অতএব 1 মিলিমিটার চাপের পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন, এটা হচ্ছে এই যে 1 ভাগ 0.6 এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব আমার লাগবে এই যে 0.15 এর জন্য, 0.15 কেমনে পাচ্ছি, 8.75 থেকে 8.6 বাদ দিয়ে, বা 0.15 এত মিলিমিটার চাপের পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন। তাহলে 1/0.6 ইন্টু 0.15, তাহলে 0.15 ভাগ 0.6, তাহলে 0.25 এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব শিশিরাঙ্কে চাপ এত, তাহলে 8.5 ডিগ্রি সেলসিয়াস, 8.75 এত মিলিমিটার চাপের তাপমাত্রা। ঠিক আছে, তা আমাদের দেওয়া আছে কত, আমাদের দেওয়া আছে 8.6 এর জন্য। তাহলে এই যে 8.6 একে এই যে ভাঙছিলাম 8.6 আর 0.15, তাহলে 8.6 মিলিমিটার এর তাপমাত্রা যোগ 0.15 মিলিমিটার এর জন্য তাপমাত্রার বৃদ্ধি, শেষ। তাহলে 8.6 এর জন্য ছিল 9, আর 0.15 এর জন্য 0.25, তাহলে কত পাইলাম, 9.25 ডিগ্রি সেলসিয়াস। দিস ইজ শিশিরাঙ্ক। আর একটা ভাবে করা যায়, দেখি কে বলতে পারো, চিন্তা করো, তুলে চিন্তা করো তো, আর একটা ভাবে করা যায়। কি হয়েছে, ঝগড়া করতেছে কেন? দাদা কি দেখতে পাচ্ছে না আমার প্রশ্ন? কি প্রশ্ন দাদা? কিশোর রে কিছু বলেন, কি বলবো? যাক দাদার মাইনাস 9.2 মাইনাস 8.75, 9.2 মাইনাস 8.75, 0.45, বলো বুঝলা কিনা? তাহলে 9.2 এর জন্য 10 দেওয়া আছে না, তাহলে 9.2 এর জন্য তো 10 আছেই, আমি 0.45 এর জন্য পরিবর্তন বের করব। তো দেখো 1 মিলিমিটারের জন্য এইটা, তাহলে 0.45 এর জন্য পরিবর্তনটা বের করব। তাহলে 0.15 1 ডিভাইডেড বাই 0.6 গুণ হইতো, এখানে এই যে 0.15 এর জায়গায় হইতো 0.45, তাহলে 0.45 দেখি কত আসে। তাহলে 0.45 হচ্ছে 0.75, তাহলে 9.2 এর জন্য 10 থেকে বাদ দিব 0.75,
তাহলে 9.25, 9.25। তাহলে এইভাবে করা যায় তো, বুঝছো? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইভাবেও কিন্তু আমরা করতে পারতাম, এটা করেও কিন্তু করা যাইতো। ওকে, এবার দেখো এটা করার আর একটা উপায় তোমাকে শিখাই দিই। সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসে কত ছিল দেখি, 20-এ ছিল 17.5, 17.5 ভুলে যাই খালি, 9.2, 8.6, 10-এ ছিল 9.2 আর 9-এ ছিল 8.6। এই এটা বায়ুর তাপমাত্রা, এটা বায়ুর তাপমাত্রা। ঠিক আছে, শিশিরাঙ্ক বের করতে হবে, তাই তো? শিশিরাঙ্ক বের করতে হবে। দেখো গ্রাফের প্রসিডিউর মূলত আসলে তো গ্রাফটা এরকমই, কিন্তু ধরো কাছাকাছি কিছু পয়েন্ট, এই যে 9, 10 এগুলো তো কাছাকাছি পয়েন্ট। তাহলে এটা ধরো 9, তারপরে এটা হচ্ছে 10, এই যে এটা হচ্ছে 10, 9, 10 কাছাকাছি পয়েন্ট। তাহলে এই বিন্দুর 9, 10 নিয়ে যদি এরকম একটা সরল রেখা চিন্তা করি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,8.6, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 10,9.2। এখন আমাদের শিশিরাঙ্কের চাপটা কত? 8.75। তো 8.75 দেখি তো, এটা 9.2, 8.6, তাহলে 8.75, 9.2 আর 8.6 এর মাঝামাঝি কোন একটা পয়েন্ট, মাঝামাঝি, বুঝতে পারছো? তাহলে মাঝামাঝি কোন একটা পয়েন্ট ধরো, মাঝামাঝি এই পয়েন্ট। তাহলে এই পয়েন্টে চাপ হচ্ছে 8.75, কিন্তু তাপমাত্রাটা আমরা জানি না। এই যে তাপমাত্রাটা ধরো টি, এটা আমরা জানি না। তাহলে দেখো তো কয়টা বিন্দু, একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, সরল রেখা। তাহলে ঢাল সমান, তাহলে ঢাল সমান সমান ঢাল, ঢাল সমান সমান ঢাল। দেখো আমি যদি এই দুইটা পয়েন্ট নিয়ে ঢাল বের করি, এই দুইটা পয়েন্ট, তাহলে এই দুইটা পয়েন্ট নিয়ে ঢাল বের করলে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর 8.75 মাইনাস 8.6 আর টি মাইনাস 9, যদি এই দুইটা নিয়ে বের করি। আর এবার করব জানা দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু নিয়ে বের করবো, জানা দুইটা। এইটার এটা নিলে কিন্তু ওই টি দুইবার থাকবে, অজানার জিনিসটা দুইবার থাকবে। তাহলে একবার আমি এই দুইটা নিয়ে বের করব, এই দুইটা নিয়ে বের করব, অথবা এই দুইটা, অথবা এই দুইটা, আর একবার এই দুইটা নিয়ে বের করতে হবে। তাহলে আসো এবার এই দুইটা নিছি আর এই দুইটা বিন্দু নিব। তাহলে উপরে 9.2 মাইনাস 8.6 আর 10 মাইনাস 9। তাহলে এখান থেকে কার মান বের করবো? টি এর মান। এখান থেকে টি এর মান বের করবো। তাহলে 9.2 মাইনাস 8.6 ডিভাইডেড বাই 10 মাইনাস 9, 10 মাইনাস 9, 8.75 মাইনাস 8.6 ডিভাইডেড বাই অ্যান্সার, তার সাথে যোগ 9। বাহ, সুন্দর তো, 9.25 এত ডিগ্রি সেলসিয়াস। দেখো চলে আসছে, বুঝছো? কেউ যদি মনে করো ভাই আমি এভাবে করব, এই যে এই দুইটা বিন্দু নিয়ে করব, ওকে। তাহলে কোটিদ্বয়ের অন্তর 9.2 মাইনাস 8.75 কোটিদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর 10 আর টি, 10 বিয়োগ টি। এবার জানা দুইটা বিন্দু 9.2 মাইনাস 8.6 কোটিদ্বয়ের অন্তর আর 10 বিয়োগ 9। তাহলে এখান থেকে টি এর মান বের করো, দেখো 9.25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যেভাবে করো না কেন উত্তর দেখো একই। বুঝতে পারছো ভাই? আগের মেথডে বুঝি নাই নেট প্রবলেমের কারণে, একবার যখন ক্লাস শেষ হবে আরেকবার দেখে নিও। হ্যাঁ, এইবার আসো দেখো একটা খুব সুন্দর কোশ্চেন। তোলো কোশ্চেনটা, আগে তোলো কোশ্চেনটা, তোলো। কোন বদ্ধ ঘরের তাপমাত্রা দেওয়া আছে, শিশিরাঙ্ক দেওয়া আছে, তাপমাত্রা কমে এত হলে শিশিরাঙ্ক সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত?
দেখো একটা বদ্ধ ঘর, সেই বদ্ধ ঘরের তাপমাত্রা এত, বায়ুর তাপমাত্রা, শিশিরাঙ্ক 14, তাপমাত্রা কমে 12 ডিগ্রি সেলসিয়াস হলে শিশিরাঙ্ক সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত হবে? দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেমন তাপমাত্রা কমে এত হলো, তাহলে চাপ কমে কত হবে? P1 V1 T1 P2 V2 T2, যেমন আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা খাটাই P1 V1 T1 ইকুয়াল টু P2 V2 T2, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। কিন্তু জলীয় বাষ্প তো আদর্শ গ্যাস না, জলীয় বাষ্পের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা খাটবে না। ঠিক আছে, অনেকে বলতে ভাই বদ্ধ ঘর, তাহলে আয়তন ফিক্সড, আয়তন ফিক্সড, তাহলে টেম্পারেচার T1 ছিল এত, টেম্পারেচার কমে হলো 12, তাহলে চাপ আগে এত ছিল, চাপ এখন কত হলো? ভাই এই সূত্রটা হবে না বদ্ধ ঘরের জন্য, বিশেষ করে জলীয় বাষ্পের ক্ষেত্রে এটা হবে না। তাহলে এই সূত্রটা কিন্তু আমরা এখানে খাটাবো না। এটা জলীয় বাষ্প, জলীয় বাষ্প তো আদর্শ গ্যাসের সূত্র PV = nRT, এই সূত্র তো মানবে না, এটা তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে। জলীয় বাষ্পের কণাগুলো আদর্শ গ্যাসের অণুর তুলনায় অনেক ভারী, অনেক বড়, এই ক্ষেত্রে এটা খাটবে না। শিশিরাঙ্ক কত চাইছে না, যে শিশিরাঙ্ক কত? ভাই শিশিরাঙ্কের মানটা এটা চেঞ্জ হবে কেন? এটা তো চেঞ্জ হবে না। শিশিরাঙ্কের মানটা, শিশিরাঙ্ক তো একটা ফিক্সড মান, কোন একটা নির্দিষ্ট দিনে, কোন একটা নির্দিষ্ট স্থানে, কোন একটা বদ্ধ ঘরে, ঠিক আছে, কোন একটা নির্দিষ্ট স্থানে শিশিরাঙ্কের মান তো দেওয়াই আছে, ফিক্সড। তো শিশিরাঙ্ক 14, এটাই থাকবে। তাহলে শিশিরাঙ্কের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, শিশিরাঙ্কের পরিবর্তন হবে না। শিশিরাঙ্কের কোনো পরিবর্তন হবে না, এটা বুঝতে হবে। তাহলে শিশিরাঙ্ক যা আছে তাই থাকবে? উত্তর হচ্ছে হ্যাঁ। তাহলে শিশিরাঙ্ক 14 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, শিশিরাঙ্ক 14 ডিগ্রি সেলসিয়াস থাকবে। প্রথম কাজটা শেষ। এবার আসো দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ বলছে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত? হ্যাঁ, এটা চেঞ্জ হবে। 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 8.5 মিলিমিটার মার্কারি, 8.5 মিলিমিটার মার্কারি। 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 9.2 মিলিমিটার মার্কারি দেওয়া আছে। ঠিক আছে, আমাদের কি চাইছে? বায়ুর তাপমাত্রা 17, শিশিরাঙ্ক এত। তাহলে তাপমাত্রা কমে 12 ডিগ্রি সেলসিয়াস হলে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত? তাহলে তাপমাত্রা কমে 12 ডিগ্রি সেলসিয়াস হলে শিশিরাঙ্কের কোনো পরিবর্তন হবে না। শিশিরাঙ্কের তাপমাত্রার উপর ভাই শিশিরাঙ্ক নির্ভর করে না, শিশিরাঙ্ক নিজে একটা তাপমাত্রা। শিশিরাঙ্ক তো 14 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রার উপর শিশিরাঙ্ক নির্ভর করে না, তাপমাত্রার উপর শিশিরাঙ্ক নির্ভর করে না, শিশিরাঙ্ক নির্ভর করে না, তাপমাত্রার উপর শিশিরাঙ্ক নির্ভর করে না, শিশিরাঙ্ক তো একই থাকবে। ওকে, তাহলে এবার আসো তাহলে আমাদের বলছে তাপমাত্রা কমে 12 ডিগ্রি সেলসিয়াস হলে সেই ক্ষেত্রে এই প্রেসারটা কত? তাহলে এই দুইটা বিন্দু কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এখন অনেকে ভাই 12-র সামনে পিছনে তো দেওয়া নেই, 12-র কাছাকাছি কোন মান দেওয়া আছে? 12-র কাছাকাছি তো দেওয়া আছে এই যে 9 আর 10, এই ছাড়া তো উপায় নেই। 9 আর 11 দেওয়া আছে। যদি এমন হইতো যে 12 চাইছে, আমাদের 11 দেওয়া আছে আর 12 দশমিক সামথিং দেওয়া আছে, অথবা 13 দেওয়া আছে, তাহলে আমি 11 আর 13-র মাঝামাঝি মান নিয়ে বের করতাম। কিন্তু যেহেতু দেওয়া নাই, সেহেতু ম্যাথ করার জন্য যে তথ্য দেওয়া আছে ওই তথ্যের উপর ইঙ্গিত করতে হবে। তাহলে আমার দেওয়া আছে 9 আর 11, তাহলে 9 আর 11 নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, 9 আর 11 নিয়ে আমরা হিসাব করব। তাহলে ঐকিক নিয়মের মতো 11 বিয়োগ 9 বা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে জলীয় বাষ্পচাপের বৃদ্ধি, 9.2 8.5 এত মিলিমিটার মার্কারি। তাহলে অতএব 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের বৃদ্ধি 9.2 মাইনাস 8.5 ডিভাইডেড বাই 2 এত মিলিমিটার মার্কারি। ঠিক আছে, তাহলে আমাদের লাগবে কত? 12-র জন্য লাগবে। তো 1 ডিগ্রির জন্য পাইলেই খুশি, কারণ 12 মানে 11-র সাথে 1 যোগ করে দিতে হবে। তাহলে অতএব 12 ডিগ্রি সেলসিয়াসে চাপ হবে 11 ডিগ্রি সেলসিয়াসে চাপ প্লাস 1 ডিগ্রির জন্য চাপ। তাহলে 11 ডিগ্রিতে চাপ কত? 9.2 প্লাস 1 ডিগ্রিতে এটা
তাহলে 9.2 মাইনাস 8.5 ডিভাইডেড বাই 2, এত মিলিমিটার মার্কারি। কি কথা বুঝছো? ক্লিয়ার? শেষ। এবার আর একটা কোশ্চেন, ছোট্ট একটা কোশ্চেন করব। কোশ্চেনটা হচ্ছে কত নম্বর হবে তাহলে? 9 নম্বর। বলা হচ্ছে একটি বদ্ধ রুমের ভেতরে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ও আপেক্ষিক আর্দ্রতা 80%। বাইরে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ও আপেক্ষিক আর্দ্রতা 70%। 70 না দিয়ে 50%। রুমের দরজা খুলে দিলে বা জানলা খুলে দিলে, জলীয় বাষ্প কোন দিকে প্রবাহিত হবে? জলীয় বাষ্প কোন দিকে প্রবাহিত? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এফ দেওয়া আছে 18.39 মিলিমিটার মার্কারি। বড় হাতের এফ হচ্ছে 18.39 মিলিমিটার মার্কারি। আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বড় হাতের এফ, এটা হচ্ছে 12.48 মিলিমিটার মার্কারি। তাহলে এখানে আমাদের বের করতে হবে এফ ওয়ান কত, ঠিক আছে? এখানে আমাদের বের করতে হবে এফ টু কত, এটা বের করতে হবে। এইবার বলো তুমি কি পারবা না বের করতে? আচ্ছা, রুমের জানলা খুলে দিলে জলীয় বাষ্প কোন দিকে প্রবাহিত হবে? সহজ হিসাব, যেখানে জলীয় বাষ্পের চাপ বেশি সেইখান থেকে যেখানে জলীয় বাষ্পের চাপ কম সেদিকে যাবে। জলীয় বাষ্পের চাপ, এখানে বিদ্যমান জলীয় বাষ্পের চাপ বের করব, বিদ্যমান জলীয় বাষ্পের চাপ বের করব। তাহলে জলীয় বাষ্প কোন দিকে যাবে? যেখানে বেশি সেখান থেকে কমের দিকে যাবে। অনেকে বলতে পারে ভাই এ তো এমনি বোঝা যায়, দেখেন 80%, এখানে 50%, এখানে কত 80%, এখানে কত 50%, ঠিক আছে? তাহলে এখানে 80% জলীয় বাষ্প বেশি, এখানে 50% জলীয় বাষ্প কম, তাহলে বেশি কম, তাহলে বেশি থেকে কমের দিকে যাবে জানলা খুলে দিলে। শোনো কথা হচ্ছে, চিন্তা করো তো, ধরো দুইটা ভুঁড়ি, এই যে দুইটা লোকের ভুঁড়ি, এ 80% খাইছে আর এ 50% খাইছে, ঠিক আছে? এর পেটে 50% খাবার আছে, এর পেটে 80% খাবার আছে। এর পেট ভরা 80%, এর পেট ভরা 50%। এবার মনে করো এই দুইটা পেটের মাঝখানে একটা পাইপ দিয়ে সংযোগ দিয়ে দিলাম, দুইটা পেটের মাঝখানে একটা পাইপ দিয়ে সংযোগ দিয়ে দিলাম, এই যে পাইপ দিয়ে সংযোগ দিয়ে দিলাম, এই যে সংযোগ দিয়ে দিলাম পাইপ দিয়ে। বলো খাবার কোন দিক থেকে কোন দিকে যাবে? ভাই দেখেন 80% খাবার আছে, এখানে 50% খাবার আছে, তাহলে খাবার এই দিক থেকে এইদিকে চলে যাবে, বুঝছো? খাবার এদিক থেকে এদিকে চলে যাবে। কিশোর কুমার, তোমাকে ধরে কিন্তু এমন একটা আছাড় দিব না, বুঝতে পারছো? তোমার মনে করো গান গাওয়ার শখ মিটে যাবে, কিন্তু তুমি কিন্তু আবার একটা কথা বললেই, তুমি যদি এরকম আবার উল্টাপাল্টা স্টিকার কমেন্ট করো, তাহলে তোমাকে ধরা এমন মায়ের আমি দিব, বুঝছো? ভালো হয়ে যাও। তাহলে এবার আসো, 80% খাবার আছে এর পেটে 50%, দুইটা পেটের মাঝখানে একটা পাইপ দিয়ে সংযোগ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে খাবার ওইদিকে যাবে না? উত্তর হচ্ছে নাও হইতে পারে, গ্যারান্টি নাই। ধরো এ 10 কেজি খাইতে পারে, 8 কেজি খাইছে, 8 কেজি, তাহলে 80%। এ খাবার খাইতে পারে 200 কেজি, খাবার খাইছে 100 কেজি, তাহলে 50%। বলো কার পেটে খাবার বেশি? কার পেটে খাবার বেশি বলো? এর পেটে খাবার বেশি, 50% হলেও এর পেটে খাবার বেশি, তাই না?
তাহলে পাইপ দিয়ে সংযোগ দিলে কোন দিক থেকে খাবার কোন দিকে আসবে, যেখান থেকে বেশি তার থেকে কমের দিকে আসবে, বুঝছো? তাহলে পার্সেন্টেজ দেখে বলা যাবে না কিন্তু। এ 10 কেজি খাইতে পারে, আছে 8, তাহলে 80% পেট ভরা। এ 200 কেজি খাইতে পারে, আছে কত 100, তো 50% পেট ভরা। তো এর পেটে খাবার বেশি, এর পেটে খাবারের চাপও বেশি। এর পেটে খাবার কম, এর পেটে চাপও কম। তাহলে দুইটা পেটের মাঝখানে পাইপ দিয়ে সংযোগ দিয়ে দাও, তাহলে চাপ বেশি থেকে চাপ কমের দিকে যাবে। বুঝতে পারছো? তাহলে এবার কি করতে হবে আশা করি বুঝে গেছো। তাহলে এখানে F1 বের করো, এখানে F2 বের করো, দেখো চাপ কোথায় কোথায় বেশি কোথায় কম। তাহলে এখানে R ইকুয়াল টু F1 ডিভাইডেড বাই F গুণ 100%। করো করো করো, দ্রুত করো, কেউ আমার বলো, উত্তর বলো। 0.80, এটা F1 ডিভাইডেড বাই বড় হাতের F 18.39। তাহলে এখান থেকে F1 এর মান বলো, F1 এর মান কই 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 বলো বলো। 0.80 গুণ 18.39, 14.712 এত মিলিমিটার মার্কারি। ঠিক আছে? আর ইকুয়াল টু F2 ডিভাইডেড বাই F। তোমাদের উপর ভরসা করাই যাবে না, তোমরা যে পড়াশোনায় বাদ দিয়ে দিছো। 0.50 F2 ডিভাইডেড বাই 12.48। তাহলে অতএব F2 0.50 গুণ 12.48, তাহলে 6.25 বা 6.24 এত মিলিমিটার মার্কার। তাহলে F1টা বেশি, F2টা কম। তাহলে F1 বেশি, F2টা কম। তাহলে রুমের ভেতর থেকে বাইরের দিকে যাবে, রুমের ভেতর থেকে বাইরে যাবে। ঠিক আছে? কই থেকে কই যাবে? রুমের ভেতর থেকে বাইরে যাবে। বুঝতে পারছো? তাহলে রুমের জানলা খুলে দাও, জানলা খুলে দিলে ভেতর থেকে বাইরের দিকে যাবে, কারণ ভেতরে চাপটা বেশি, বিদ্যমান চাপটা বেশি। ঠিক আছে? ওকে, তাহলে আজকে নেটওয়ার্ক একটু বেশি খারাপ ছিল, সরি ফর দ্যাট। আশা করি নেক্সট ক্লাসে কোনো প্রবলেম হবে না, থাকবে। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আজকের মতো এখানে শেষ, টাটা। আমরা এই অধ্যায়ের আরেকটা ক্লাস নিব। মূলত আসলে যা আমাদের পড়তে হয় তা আমাদের পড়া হয়ে গেছে বোর্ড পরীক্ষার জন্য। কৈশিক নলের কিছু ম্যাথ আছে যেগুলো বোর্ড পরীক্ষায় আসে না, বাট একটু করাইলে ভালো হয়। ঠিক আছে? অ্যাডমিশনের জন্য করানো দরকার হয়, তো সেটা আমরা করাই রাখবো, কারণ আমরা তো একেবারে অ্যাডমিশন টার্গেট করে আমরা একাডেমিক ব্যাচগুলোতে পড়ি। তো সেই ম্যাথগুলো পরের দিন করাবো। আর একটা ছোট্ট টপিক করাবো, সেটা হচ্ছে হাইগ্রোমিটার। এই টপিকটা করাইলে, হ্যালো হ্যালো হ্যালো, ভাইয়া শোনা যায়? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলো। ভাইয়া আমার একটা প্রবলেম ছিল নিউটনীয় বলবিদ্যা থেকে। নিউটনের বলবিদ্যা, আচ্ছা বলো। ভাইয়া একটা, আপনি কি একটু বোর্ডে একটা আনত তল আঁকাতে পারবেন? পারবো, বলো, তুমি বলতে থাকো। ভাইয়া আনত তলে ওখানে হচ্ছে ব্যাংকিং কোণের ক্ষেত্রে ওই হুম। প্রতিক্রিয়া বল যায় মাঝে মাঝে গাড়ির। হ্যাঁ, তো প্রতিক্রিয়া বলটা হচ্ছে এমজি কস থিটাটা ধরবো নাকি এমজি বাই আর কস থিটা ধরবো? প্রতিক্রিয়া বল হেলানো তল, এটা থেটা, তাই তো? প্রতিক্রিয়া তলের অভিলম্বিক প্রতিক্রিয়া, এই যে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া, এটা আর, নিচের দিকে এমজি। এই কোণটা থেটা হলে এই কোণটা থেটা, তাহলে আর এর রূপাংশ এটা আর কস থেটা। হ্যাঁ, আর এই দিক বরাবর আর সাইন থেটা, আর সাইন থেটা। এবার বলো, প্রশ্নটা বলো। এখন ভাইয়া প্রতিক্রিয়া বল কোনটা? প্রতিক্রিয়া বল আর, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর। আচ্ছা ভাইয়া এমজি কে কস থিটা সাইন থিটা উপাংশ ভাগ করুন তো। এমজি কে, এমজি কে কস থেটা সাইন থেটা উপাংশে ভাগ করব। এমজি কে যদি উপাংশে ভাগ করি, তাহলে এই কোণটা থেটা হলে এই কোণটা থেটা, এই বরাবর এমজি কস থেটা, এই বরাবর এমজি সাইন থেটা। এখন ভাইয়া আর কি এমজি কস থিটার সমান? আর এমজি কস থেটার সমান। এমজি কস থিটার সমান? আর কে যদি উপাংশে ভাগ না করো, তাহলে আর এমজি কস থেটার সমান। হ্যাঁ, তাহলে ভাইয়া একটা সমীকরণ লেখেন আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা। না তোমার তাহলে ব্যাংকিং, তুমি তুমি আর সাইন থেটা কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। বুঝলাম না। মানে তুমি আর সাইন থেটা কেন্দ্রমুখী বলের যোগান দিবা না, তাহলে তুমি তো তখন আর কে তাহলে ভাঙতেছো না তো,
তাহলে কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে? এই কারণে আর ইজ নট ইকুয়াল টু এমজি কস থিটা। না, তুমি দুইটা একসাথে করতে পারবে না। তুমি যদি এমজি কে ভাঙো তাহলে আর কে আবার ভাঙতে পারবে না। তো তুমি আবার যদি আর কে ভেঙে ফেলো জি ভাইয়া। তাহলে আবার এমজি কে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে আছে, পারছি ভাইয়া। এটা তুমি দুইটা একসাথে ভাঙলে হবে না। এর থেকে একটা প্রশ্ন। চলতরিৎ থেকে হ্যাঁ ভাইয়া, আরেকটা একটু সাধারণত সমান্তরাল সমবায়ে হুম উপরে 3 ওহম আর নিচে 2 ওহম থাকলে, মানে একটা রোধ কম একটা রোধ বেশি থাকলে, তো কারেন্ট সবসময় তার জন্য ইজিয়েস্ট ওয়েটা খোঁজে। হ্যাঁ তো নিচে যদি 2 ওহম থাকে, কম রোধ থাকে, তাহলে ওটাতেই সমগ্র কারেন্ট চলে যাবে? না তাহলে যাবেই না। না না, সমস্ত কারেন্ট 2 ওহম দিয়ে যাবে না। ধরো সমান্তরাল 3 ওহম 2 ওহম 2 ওহম, তাই তো? এটা হচ্ছে ব্যাটারি। তাহলে কারেন্ট ইজি পথটা খোঁজ করে। কথা হচ্ছে কি, ইজি পথ মানে কি, এইখানে তো রোধ আছে, এখানেও রোধ আছে, দুই ক্ষেত্রেই বাধা আছে। তাহলে কারেন্ট কি করবে? বেশি বাধার মধ্য দিয়ে কম কারেন্ট, কম বাধার মধ্য দিয়ে বেশি কারেন্ট পাস করাবে। এমন যদি হইতো এই লাইনে কোনো বাধা নাই, একেবারেই বাধা নাই, তাহলে সেই ক্ষেত্রে এটা শর্ট হয়ে যাইতো, পুরো কারেন্টটা এই রাস্তা দিয়ে যাইতো। যেমন তোমার একটা উদাহরণ বলি। ধরো তুমি একটা পাম্প, ব্যাটারি মানে পাম্প, এটা হচ্ছে একটা পাম্প, ঠিক আছে? এটা হচ্ছে মনে করো পানির পাইপ। এবার এই পানির পাইপ গিয়ে এইখানে দুইটা রাস্তায় ভাগ হয়ে গেছে। পানির পাইপ দুইটা রাস্তায় ভাগ হয়েছে। একটা সরু একটা পাইপ, এই যে সরু একটা পাইপ, আর এইটা বেশ পুরুত্ব বা ডায়ামিটার বেশি, এরকম একটা পাইপ এই গিয়ে এখানে অ্যাড হয়েছে এরকম। কি আমার কথা বুঝছো? এবার দেখো, এবার এখান থেকে পানি যাচ্ছে, এখান থেকে পানি যাচ্ছে, পানি গিয়ে বলো, পানি গিয়ে কি সমস্ত পানি এই রাস্তায় চলে যাবে? এটা তো ইজিয়েস্ট ওয়ে, এটা তো ফাঁকা পথ, মানে এখানে বেশি পানি যাইতে পারবে। তাহলে সমস্ত পানি কি এই রাস্তা দিয়েই যাবে? এই রাস্তায় কি পানি যাবেই না? যাবে, কিন্তু কতটুকু? কম পরিমাণ, কম পরিমাণ যাবে। ধরো 10 কেজি পানি আসলো, 8 কেজি যদি এই রাস্তা দিয়ে যায়, তাহলে দেখো বাধা কম, বেশি পানি যাবে। বাধা বেশি, সরু সরু পাইপ, বাধা বেশি, কম পানি যাবে। বুঝতে পারছো ব্যাপারটা এরকম? এখন যদি এমন করি আমি, ধরো একটা রাস্তায় বাধা আছে আর একটা রাস্তায় একেবারে বাধা নাই, পুরা ফাঁকা, তো পাইপের ক্ষেত্রে তো আমি ওরকম ভাবে বুঝাইতে পারবো না যে পুরা ফাঁকা রাস্তা। ঠিক আছে, তাহলে ধরো আমি একটাকে আটকাই দিলাম, এখানে একেবারে বাধা দিয়ে আটকাই দিলাম। তাহলে বাধা দিয়ে আটকাই দেওয়া মানে এবার পুরো পথ, পুরো ওই পানিটা ওই পথ দিয়েই যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে শর্টের ক্ষেত্রে যখন তুমি একটা রোধকে শর্ট করে দিচ্ছ। ঠিক আছে, আসলে শর্ট সার্কিট বলে বাস্তবে কিছু হয় না, কারণ প্রত্যেক তারেরই রোধ থাকে। ওকে, ভাইয়া শোনা যায়? ভাই আপনার ক্লাস খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ। ভাইয়া একটা প্রবলেম ছিল। হ্যাঁ, একটা প্রবলেম হচ্ছে ভাইয়া, যদি গতিশক্তি ঋণাত্মক হয়, গতিশক্তি কখনো না, গতিশক্তি বাউন্ড থাকে। না, গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না, মিথ্যা কথা। শক্তি ঋণাত্মক হয়, গতিশক্তি ঋণাত্মক হয় না। হ্যাঁ, ইলেকট্রন বাউন্ড থাকে কখনো, আনবাউন্ড থাকে কখনো, এটা ইলেকট্রন হচ্ছে কক্ষপথে যে ইলেকট্রন গুলা ঘুরতেছে না, সেই ইলেকট্রন গুলা কক্ষপথের মধ্যে কক্ষপথে আবদ্ধ, কক্ষপথ থেকে তো বের হয়ে যাচ্ছে না সচরাচর। কারণ কি, তার টোটাল এনার্জি ঋণাত্মক। আমরা সেকেন্ড পার্টে পড়বো। বলো দাদা আমার একটা প্রশ্ন ছিল। বলো। আপনার থার্মোডাইনামিক্সের চ্যাপ্টারটা কোথায় পাবো? ইউটিউবে পাবা, লেকচারটা কোথায় পাবো? ইউটিউবে পাবা। এই যে হোয়াইট বোর্ডেরটা, হ্যাঁ, হোয়াইট বোর্ড এটা।